রাতুল মাথা থেকে হেলমেট খোলে। কৌশিক এসে রাতুলকে ধাক্কা দেয়। রাতুল জোরে একটা শ্বাস নেয়। শালা বড় লোকগিরি দেখাস? তোর হর্ন তোর পিছনে গুঁজে দেব। রাতুল কোটের পকেটে হাত গুজল। সেখান থেকে একটা পিস্তল বের করে সেটা টেনে গুলি লোড করে ট্রিগারে আঙুল রাখে। সবাই ভয়ে পিছিয়ে আসে। রাতুল পিস্তলটা সামনে মেলে রেখে বলে, কার পিছনে কি গুজব ভাই? কৌশিকেরা ভয়ে দৌড় দেয়। রাতুল ফোন করে মিঠুকে, বলে, কয়েকটা ছেলে চাঁদনির বস্তিতে থাকে, আমি সবার ডিটেলস পাঠাবো, সবগুলোকে তুলে নিয়ে আসবি। রাতুল ফোন কেটে দিয়ে চাঁদনিদের বাড়ির দিকে আসে। চাঁদনি বারান্দায় বসা। রাতুলকে দেখে খুশি হয়, বাইরে বের হয়ে আসে। আপনি ঠিক আছেন তো? ওরা আপনার সাথে অনেক কিছু করেছে না? ওরা অনেক খারাপ। আস্তে আস্তে একটু শ্বাস নিন। আমি অনেক ভালোভাবে বুঝিয়ে এসেছি, ওরা আর আপনার সামনে আসবে না। কিন্তু ওরা কারা? চেয়ারম্যানের ছেলে আর ওই লোকেরা সবসময় এখানে ঘুরে বেড়ায়, আমাকে অনেক বাজে কথা বলে, বাজে স্পর্শ করতে চায়। আচ্ছা, চিন্তা নেই, আর আমি ভালোভাবে বুঝিয়ে এসেছি। রাতুল আরও কিছু বলতে যাবে, তখনই ওর ফোনে কল আসে। স্ক্রিনে তাকিয়ে থেকে সামিয়ার কল। রাতুল ফোন কেটে দেয়। আবার কল করে সামিয়াকে। লাগাতার কল দিতে থাকে সে, কিন্তু রাতুল রিসিভ করে না। চাঁদনি বলে, আপনার তো ফোনটা বারবার বাজছে, রিসিভ করেন। আর বলো না, বিজনেস ডিল কল বরাবর আসতেই থাকে। তবু কলটা রিসিভ করেন। ওকে, জাস্ট ওয়েট। রাতুল দূরে সরে আসে। তারপর সামিয়ার কল রিসিভ করে সে। কলটা রিসিভ করতে রাতুল গালি দিতে থাকে। ওই কুত্তার বাচ্চা, তোকে না বলেছি আমাকে কল করবি না? আমার ইচ্ছে হলে আমি তোকে কল করব, বরাবর কেন কল করিস? কেটে দিলেও কেন কল করিস? এভাবে কথা বলছো কেন? তোমার মেয়ে সিমি যে আজ কয়েকদিন ধরে অসুস্থ, তুমি তো আজ বেশ কয়েকদিন বাড়িতে আসো না, ফোন করো না, কল দিলে কেটে দাও, কথাও তো বলো না। তাহলে আমি কিভাবে থাকবো? এমন কেন করো তুমি? কষ্ট হয় না? চুপ কর শালি, মামে দুজনেই মর গিয়ে। এইসব বালছাল শুনতে ভালো লাগে না, রাখ ফোন। রাতুল, অনেক খারাপ ব্যবহার করছো তুমি। তোমার মেয়ের কথা শুনেও তুমি এভাবে কথা বলছো? ধুর বাল, রাখ ফোন। রাতুল ফোন কেটে দেয়। আবার কল আসতে থাকে। সামিয়া কল দিতে থাকে। রাতুল এরোপ্লেন মোড অন করে ফোনটা পকেটে রেখে দেয়। রাতুল বাইকের কাছে আসে। চাঁদনি প্রশ্ন করে, কোনো সমস্যা? মানে আপনার মোটর দেখছি। না তেমন কিছু না, তবে আমার যেতে হবে। এদিকে এসেছিলাম আপনাদের খোঁজ খবর নিতে। আসি আজকে। এক কাপ চা খেয়ে যান। তোলা থাক, অন্তত এক কাপ চায়ের জন্য আবার দেখা তো হবে। চাঁদনি মুচকি হাসলো রাতুলের কথায়। রাতুল হেলমেট পরে নিয়ে জলদি বাইক নিয়ে সেখান থেকে চলে আসে। সামিয়া হলো রাতুলের বিয়ে করা বউ, আর সিম্মি হলো রাতুল আর সামিয়ার মেয়ে। 2.5 বছর হয়েছে রাতুল সামিয়াকে বিয়ে করেছে। সামিয়া যে দেখতে খারাপ এমন না, তবুও রাতুলের মাইন্ডের সাথে সামিয়া যেন পেরে ওঠে না। সামিয়া পিওর সাংসারিক একটা মেয়ে। হাজবেন্ড, শ্বশুর, শাশুড়িকে দেখে শুনে রাখতে জানে বেশ, কিন্তু রাতুল এমন না। সামিয়া সবসময় রাতুলকে নিজের কাছে রাখতে চায়। সে সুন্দরী, তবুও রাতুল যে কেন ওর প্রতি আকৃষ্ট হয় না, এটাই সামিয়া বুঝতে পারে না কখনো। মিমি যতটুকু পারে সেটা অনেক যত্নে রান্না করেছে মাহিমের জন্য। মাহিম রেডি হয়ে এসেছে, এখনই বের হবে সে। আজকে ছোট ছোট বিনিয়োগদের সাথে মাহিমের একটা মিটিং আছে। কিভাবে তারা প্রফিট আয় করবে সেসব নিয়ে মাহিমকে নিয়ে তারা একটা সেমিনারের আয়োজন করেছে। মাহিম সেখানে যাবে এখনই। খাবার টেবিলে এসে বসতে মাহিম ডাক দেয় মিমিকে। মিমি, ওই মিমি, খাবার হলো তোমার? মিমি এক এক করে সব টেবিলে এনে রাখলো। ছোট মাছ রান্না করেছে আর মাংস, সাথে ডাল। রাতুল খাবারগুলো দেখে তৃপ্তি বোধ করে। রাতুল নিজেই ভাত বেড়ে নেয়, কিন্তু পরক্ষণে রাতুলের মেজাজ খারাপ হয়ে যায়। ভাতের মার এখনো আসছে যেন। কি রাখছ তুমি? ভাতের মার ফেলিনি, এভাবে ভাতে রাখছিলাম, শুকিয়ে নামিয়েছি। কি? তুই ঠিকমতো ভাতটাও রাখতে শিখিসনি? তোর মা তোকে কি কখনো রান্না শেখায়নি? পুরুষ মানুষ কি সব করবে? পুরুষ মানুষ বাইরে কাজ করবে, আবার এসে রান্না করবে? আমি কি প্রবাসী? হ্যাঁ, কোন মেয়ে এসে জুটলো রে? আসলে আমি কখনো রান্না করিনি, মা শেখায়নি, আস্তে আস্তে শিখবো। এখনই এভাবে কেন বলছো?
আমাকে তো সময় দিবা। চুপ কর, মুখের ওপর খালি তর্ক করবে, বিরক্ত করে। মিমি ঝাড়ি খেয়ে চুপ হয়ে যায়। সে চাপা কান্না কাঁদতে থাকে দূরে বসে। মাহিম ডাল নিয়ে ছোট মাছ বেড়ে নেয় ভাতে। ডাল দিয়ে মাখিয়ে মুখে দিতেই থু মেরে ফেলে দেয় আবার। টেবিলে জোরে একটা বাড়ি দেয় সে। রাগে মিমির দিকে তাকায়। মিমি ভয়ে চুপ হয়ে গেছে। মাহিম চিৎকার করে উঠল, কি বালরা দিস, হ্যাঁ? ডালে কি তেল দেশ নাই? কেমন বিশ্রী স্বাদ লাগছে, আর ভালো লাগে না। সারাদিন ব্যস্ততা শেষে সবকিছু এনে দিলেও যদি ঠিক মতো খাবারটাই খেতে না পারি, তাহলে আমার এত টাকা দিয়ে কি হবে? কেন বিয়ে করেছিলাম আমি? আমি দুঃখিত, আসলে দ্রুত করতে গিয়ে ভুলে আমি তেলের উপরে ডাল দেইনি। আর এমন হবে না। আর মাছ মাছ কি দোষ করেছে? মাছে কোনো জাল তিস নাই কেন, হ্যাঁ? এদিকে আয়। মিমি ভয়ে ভয়ে মাহিমের কাছে আসলো। মাহিম টেবিলে থাকা তরকারিগুলো ছুঁড়ে মারে মিমির সামনে। টং টং প্লেট, কড়া, বাটি পড়ার শব্দ কানে আসে মিমির। মিমি চমকে ওঠে। সে আর সামলাতে পারে না, শব্দ করে কেঁদে উঠল। মাহিম মিমির গালে গিয়ে একটা চড় বসিয়ে দেয়। মিমি গালে হাত দিয়ে মাহিমের দিকে তাকায়। মাহিম বলে, শুন, যে মেয়ে তার বরকে রান্না করে ইমপ্রেস করতে পারে না, সে মেয়ে লাখ টাকা আয় করলেও তার মূল্য থাকে না। আর তার শিক্ষাগত যোগ্যতার কোনো মূল্য নেই। আগে হাজবেন্ডকে খুশি রাখতে হয়। শুধু শারীরিক চাহিদা আকর্ষণ দিয়ে পুরুষ মানুষকে আটকানো যায় না। তাকে ধরে রাখার জন্য তার মনের মতো হতে হয়, যেটা তোর ভিতরে নেই। প্লিজ আমাকে বকো না, আমি কখনো এসব কাজ করিনি। আমার জায়গাটাও একটু বোঝার চেষ্টা করো। দ্রুত কে শেখে? তোর কথা আমার শুনতে ভালো লাগছে না, সামনে থেকে যা। মিমি চলে যায় সেখান থেকে। মাহিম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে যায়। মিমি চিৎকার করে কাঁদতে থাকে। মিমি তার মাকে ফোন করে। ওর মা রিসিভ করতেই বলে, মা কেন করলো না আমার সাথে এমন? কেন আমাকে রান্না শেখাওনি তুমি? রোজ খোটাটা শুনতে হয় কেন আমার? আজকে সে আমাকে চড় মেরেছে। আমি রাতে জানি না বলে অনেক কথা শুনিয়েছে। আমাকে বিয়ে দেবার আগে সব শেখাতে পারতে। কেন করনি আমাকে এমন? বড্ড আদরের ছিলি রে মা, কিন্তু এমন হয় এখন। একটু কষ্ট করে মানিয়ে নে, পরে দেখবি সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না। আমি হাত পুড়িয়ে রাঁধলাম, জানতে চাইলো না আমার হাত কতটুকু পুড়েছে। তরকারি কাটতে গিয়ে হাত কাটছি, অথচ সে আমার রান্না খেয়ে থু ফেলেছে, আমাকে মারে। মরে যাব, তবুও তোমাদেরকে আর কখনো কল দিব না। বারবার বলতা না বিয়ের পর শিখবো, এখন শিখছি তো। মিমি ফোন কেটে দেয়। কারোর সাথে ওর কথা বলার ইচ্ছে নেই। বালিশে মুখ গুজে সে কাঁদতে থাকে। নিলয় তার মায়ের সামনে বসে আছে। তার মায়ের দিকে একটা পেপারস বাড়িয়ে দেয়। আয়শিতা বেগম পেপারটা দেখতে থাকে। নতুন বাড়ির দলিল। নিলয় সিগারেট জ্বালিয়ে বলে, দেখ মা, তোর জন্য নতুন বাড়ি কিনলাম, টাকার বিছানা বানিয়ে দিলাম। আর কত টাকা লাগবে তোর? যদি চাস তাহলে তোর কবরটাও মাটি দিয়ে নয়, টাকা দিয়ে আগে ঢেকে ওপরে মাটি দিয়ে দেব। টাকার জন্য কত কথা শুনিয়েছিলি মা আমাকে। আজকে তোকে সেই টাকার উপরে বসিয়ে রেখেছি, বাড়ি কিনে দিয়েছি। তুই তোর ছোট ছেলেকে নিয়ে থাকবি। তোর ছোট ছেলেই তো তোর কাছে আপন হয়েছিল। বিশ্বাস কর মা, আমি গায়ে 100 ডিগ্রি জ্বর নিয়েও চাকরি খুঁজছিলাম। চাকরির জন্য সর্বনিম্ন 1 লাখ টাকাও চেয়েছিল। আমি সেটাও দিতে পারিনি কখনো। তোর মুখে হাসি দেখবো বলে কত কিছু মানুষের পা জড়িয়ে ধরেও চাকরি জোটাতে পারিনি। কখনো তুই আমাকে বুঝিস নাই মা। আয়শিতা বেগম কাঁদে। অনেক কথা জমা হয়েছে তার মনে, কিন্তু সে চাইলে কিছু এখন প্রকাশ করতে পারে না। কেবল নিলয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। নিলয় আবার সিগারেট জ্বালায়। নিলয় হাসতে হাসতে বলে, মা, হাদিসে আছে, মা বাবাকে কষ্ট দিলে, মায়ের মনে কষ্ট দিলে সন্তান কখনো জান্নাত যেতে পারে না মা। আমার জন্য তো তুই জান্নাত ছিলি মা, কিন্তু তুই আমাকে মরার জন্য দোয়া করতি। আমি তো জান্নাতে যাব না মা, তাই আমি পৃথিবীতে সবচাইতে খারাপ মানুষ হয়ে দেখাবো। নিলয় খারাপ হতে হতে যেদিন ক্লান্ত হবে, সেদিন নিলয়
শুধু টাকার উপরে, নয়তো রক্তমাখা লাশের উপরে, কিংবা 3 হাত মাটির নিচে। তবুও এই নিলয় কখনো আর মাথা নত করবে না। আমি অমানুষ হয়ে গেছি মা। এই দেখ, আমার কাছে পিস্তল। আমার মাথা অনেক যন্ত্রণা করে মা। কাউকে যদি না মারি, আমার এখন খুন করতে অনেক ইচ্ছে করে। মানুষকে কুকুরের মতো মারতে ইচ্ছে করে, তবে সব মানুষকে না মা। যারা পৃথিবীতে কীট হিসেবে আছে, যারা আমার থেকেও অমানুষ, তাকেই মারতে ইচ্ছে করে। আজকে কাব্যের মাকে যে লাথি মেরেছিল তাকে মারতে যাব মা, দোয়া করিস। নিলয় বেরিয়ে যায়। ওর গ্রুপের সবাইকে কল করে সে, ওদের সিক্রেট জায়গাতে আসতে বলে। নিলয়ও চলে আসে সেখানে। সবাই এসে বসেছে। নিলয়ের চোখে পানি। নিলয় সবাইকে বলে, এবার টার্গেট আমাদের শেয়ার বাজারে। শেয়ার বাজারে প্রতি মৌসুমে অনেক কোটি টাকা আসে। আগে বুঝতে হবে শেয়ার বাজার কি। শেয়ার বাজারের ট্রিক্স যদি বোঝা যায়, তবে প্রফিট আয় করতে কোনো ব্যাপার না। আমি বড় কোম্পানির সেন্টিগ্রেটের উপর নজর রাখবো, ইনফরমেশন বের করব। আর সিয়াম, তুই করবি অনলাইনে যত শেয়ার মার্কেটিং আছে, কোন কোম্পানি কিভাবে বিনিয়োগ প্রথা চালু করছে, কত % প্রফিট ছাড়বে, আর তারা কেমন ট্রিক্স করে টাকা হাতাবে সেসব খবর রাখবে। দরকার হলে ওদের সাইটগুলো হ্যাক করবি। ঠিক আছে ভাই, আমি দেখবো সব। আর কাব্য, তোর কাজ হলো বর্তমানে যারা শেয়ার মার্কেটে নিয়মিত যাতায়াত, তাদের সাথে মেশা, তাদের দুর্বলতা, তাদের টাকার পরিমাণ সবকিছু নজরে রেখে আমাকে জানাবি। ঠিক আছে বস। আর আমি যাব শেয়ার মার্কেট পুরো তছনছ করতে। তবে ছোট বিনিয়োগদের আগে হাত করতে হবে। স্ক্যাম করব ঠিক সময় মতো। প্রথমে লস হলেও ছোট বিনিয়োগদের প্রফিট হয় সেটা করতে হবে। এরপর বড় বিনিয়োগদের ওপর ঝাঁপিয়ে পড়ব। সবাই রেডি হও। নিলয়ের কথা মতো সবাই যে যার মতো বেরিয়ে পড়ে কাজে। নিলয় যে কি করতে যাচ্ছে সেটা সে নিজেই জানে। রাতুল বাড়িতে আসে। কয়েক সেকেন্ডের ভিতরে সামিয়া এসে দরজা খুলে দেয়। সামিয়া দেখে রাতুল এসেছে। প্রায় 2 সপ্তাহ পর রাতুল বাড়িতে এসেছে। রাতুলকে দেখে সামিয়ার সব রাগ অভিমান চলে যায়। সামিয়া অনেক খুশি হয়। মুখে একটা মায়াবী হাসি নিয়ে রাতুলকে বলে, এসেছো তুমি? জানো তোমার জন্য কত চিন্তা হয়। আমি আসবো তা তুমি জানতে? না। তাহলে আমি কলিং বেল বাজাতেই দরজা খুলে দিলে কিভাবে? আমি রোজ সোফাতে ঘুমাই। যদি তুমি কখনো আসো আর আমি ছাড়া বাড়ির কাজের লোকেরা দরজা খুলে দেয়, তাহলে কেমন হবে? আল্লাহ নারাজ হবে। আমার স্বামীর সেবাতে আমি অবহেলা করেছি। আচ্ছা থাক, এইসব শুনতে ভালো লাগে না। সিম্মি কই? ঘুমাচ্ছে। মেডিসিন দিয়েছি, রান্না করা আছে, খাবার দেব? না লাগবে না, রেস্টুরেন্ট থেকে খেয়েছি। তোমাকে বললে যেতে চাবা না তো? তুমি তো বলো সেখানে সবাই খোলামেলাভাবে যায়, আমি বোরকা ছাড়া যাব না। উফ, এইসব তোমার অসহ্য লাগে না? আমার বিরক্ত লাগে। সরো তো, এখন ভালো লাগছে না। সামিয়া রাতুলের দিকে তাকায়। রাতুলের শার্টে লিপস্টিক লাগানো। সামিয়ার এটা চোখ এড়ায় না। সামিয়া প্রশ্ন করে, তোমার সাদা শার্টে লিপস্টিক কেন? বুকে। ও, লাগছে কোনো মেয়ের থেকে? তোমার কোনো সমস্যা থাকলে এইখান থেকে যাও তো। প্রশ্ন করবা না, বিরক্ত লাগে, মেজাজ খারাপ হয়। এমন করো কেন? একটু ঠিকমতো কথা বললে কি ক্ষতি হবে? কতদিন হলো কথা বলনি আমার সাথে, আমাকে কাছেও ডাকোনি। ধুর, এই অসহ্য কাহিনীর জন্য আমি বাড়িতেই আসি না। এসব শুনতে ভালো লাগে না ভাই। আমার তো কথা শুনলেই অসহ্য লাগে, একটু বসে শান্তিও পায় না। সামিয়া চুপ হয়ে গেল। কতদিন পর তার হাজবেন্ড বাসায় এসছে, তবুও এভাবে কথা বলছে তার সাথে। সামিয়ার মন খারাপ হলেও কিছু বলে না। ঠান্ডা পানি এনে দেয় রাতুলের কাছে। সামিয়ার শ্বশুর হলো প্রধানমন্ত্রী। টাকার কোনো অভাব নেই, তবুও যেন সামিয়া ভালো নেই। রাতুলও ভালো নেই। টাকা থাকলেও সবার মনের ভিতরে বিশেষ একটা চাহিদা আছে, যা প্রতিনিয়ত বেড়েই চলেছে বলেই টাকা থাকা সত্ত্বেও কেউ ভালো থাকতে পারে না। সৃষ্টিকর্তা ফেরেশতা বানিয়েছে, তাদের চাহিদাহীন করেছে। খাবার, নিদ্রা, যৌন চাহিদা কিছুই নেই, তারাও সুখী। অথচ মানুষেরা যেন চাহিদাকে আঁকড়ে ধরেছে। যার অনেক আছে তার আরও যেন বেশি চাহিদা। কিন্তু এমন কেন মানুষ? আসলে মানুষ এখন আর দুবেলা খাবারের পিছনে ছোটে না, ছোটে বিলাসিতার পিছনে।
এই জন্য খাবার পেটে থাক বা না থাক, পিছনে তাদের বাইক, দামি গাড়ি থাকতেই হবে। দুনিয়াটা হয়তো ধ্বংস হবে এই বিলাসিতার পিছনে ছোটার কারণে। তখন আর ক্ষুধার জন্য না থাকবে টাকা, আর না থাকবে কারোর বিবেক। বড়ই অদ্ভুত সব কিছু। নিলয় শেয়ার বাজারের বিরাট বড় একটি চার্ট নিয়ে বসেছে। সামনে বড় একটা পিসি, পিছনে ওর সব লোকেরা বসে আছে। নিলয় শেয়ার বাজারের চার্ট দেখতে থাকে। কখন কোন কোম্পানির শেয়ার উঠছে নামছে, কে কত ইনভেস্ট করছে, সেই সব নিয়ে অনেক আগে থেকে নিলয় স্টাডি করে রাখে। কেবল নগদ অর্থের কারণে সে মাঠে নামতে পারেনি। নিলয় সবার দিকে তাকায়। অর্ক প্রশ্ন করে, ভাই, স্টক মার্কেট সবচাইতে সহজ উপায়, কিভাবে টাকা আমাদের কাছে আসবে? টাকা আয় করার জন্য কোনো সহজ উপায় হয় না, তবে শেয়ার বাজারে চলে টাকা বিনিয়োগের খেলা। যে যত ধৈর্য নিয়ে টাকা বিনিয়োগ করবে সেই প্রফিট আয় করবে। কিভাবে বিনিয়োগ করলে আমরা সহজেই প্রফিট আয় করতে পারবো? প্রথমে জানতে হবে বিনিয়োগের ক্ষেত্রে সেরা কোম্পানিগুলি বেছে নেওয়া, তারপরই মার্কেটে বিনিয়োগের বেসিক নিয়মগুলো জানা। শেয়ার বাজার একটা উচ্চ ঝুঁকিপূর্ণ জায়গা, তাই এখানে বিনিয়োগ করতে হয় বুঝে শুনে, গুজবের উপর ভিত্তি করে নয়। তবে কিছু কৌশল অবলম্বন করতেই হবে আমাদের, আর এই কৌশলগুলি সর্বজনীন, অর্থাৎ এগুলো যে কোনো দেশের যে কোনো শেয়ার মার্কেটের জন্য প্রযোজ্য। শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী লাভজনক বিনিয়োগ করতে চাইলে আমাদের এমন কিছু কোম্পানি বাছাই করে নিতে হবে যেন আমরা যৌক্তিক রিটার্ন পাই। এর জন্য বিনিয়োগের আগে কোম্পানি বাছাইয়ে বেশ কিছু বিষয় ভালোভাবে যাচাই বাছাই করে নিতে হবে। কৌশল এক, কোম্পানির ইতিহাসের প্রকৃত শেয়ার বাজারে বিনিয়োগের জন্য যখন কোনো কোম্পানির শেয়ার বাছাই করব, তখন প্রথমেই দেখতে হবে সেই কোম্পানির ইপিএস এর তথ্য। ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয়। এর মাধ্যমে কোম্পানির কার্যক্রম সম্পর্কে একজন বিনিয়োগকারী সম্পূর্ণ ধারণা পায়। তাই শেয়ার বাজারের কোনো কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস একটি গুরুত্বপূর্ণ সূচক। তাই আমরা কোনো কোম্পানিতে বিনিয়োগের আগে ওই কোম্পানিতে বিগত 5 বছরের ইতিহাস পর্যালোচনা করব। তাতে ইপিএস এর ধারাবাহিক পদ্ধতি রয়েছে কিনা সেটা ঠিকমতো যাচাই করতে সুবিধা হবে। আমরা যে স্টক এক্সচেঞ্জ বিনিয়োগ করতে চাই, সাধারণত সেখানকার ওয়েবসাইটের মাধ্যমে সহজেই যে কোনো কোম্পানির ইপিএস এর তথ্য পাওয়া যায়। বাংলাদেশের সর্বপ্রথম 100% ডিজিটাল ব্রোকারেজ হাউস বি রিচ অ্যাপের কিছু ডাইনামিক ফিচার ব্যবহার করে মোবাইলেই কোম্পানির ইপিএস এর তথ্য বের করে নিতে হবে। তাই বিনিয়োগের আগে সেই তথ্য যাচাই করতেই হবে। মনে রাখবেন, ইপিএস যত বেশি হবে ততই ভালো। কৌশল 2, বেশি মূলধন কম ঋণ। শেয়ার বাজারে বিনিয়োগের দ্বিতীয় কৌশলটি হচ্ছে এমন কোম্পানি খুঁজে বের করা যার মূলধনের চেয়ে ঋণের পরিমাণ কম, অর্থাৎ মূলধন বেশি কিন্তু ঋণ কম। মূলধনের বিপরীতে ঋণ কম এমন কোম্পানিতে বিনিয়োগ করাই নিরাপদ। কোনো কোম্পানির ঋণ যদি মূলধনের 1% মধ্যে থাকে তবে সেটা গ্রহণযোগ্য, কিন্তু মূলধনের 1.5% বেশি ঋণ আছে এমন কোম্পানিতে বিনিয়োগ না করাই ভালো, কেননা সেসব ব্যবসায় প্রতিযোগিতা অত্যন্ত বেশি এবং মুনাফার হার কম। সেসব ব্যবসার ক্ষেত্রে বিপুল ঋণ কোম্পানির জন্য মারাত্মক ঝুঁকির কারণ, কেননা ঋণের সুদ কোম্পানির মুনাফা কমিয়ে দেয়, এমনকি কোম্পানিকে লোকসানের প্রতিষ্ঠানও বানিয়ে ফেলতে পারে। 3 নম্বর কৌশল আরওআই বা মূলধনের বিপরীত আয়। শেয়ার বাজারের বিনিয়োগের জন্য তৃতীয় যে বিষয়টি আমাদের পর্যালোচনা করতে হবে সেটি হচ্ছে ওই কোম্পানির আরওআই। আরওআই মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ইকুইটি বা মূলধনের বিপরীতে আয়। কোনো কোম্পানিতে শেয়ার হোল্ডারদের বিনিয়োগ করা অর্থের বিপরীতে কোম্পানিটি কী পরিমাণ নিট মুনাফা করছে তা জানা অত্যন্ত জরুরি, আর সেটি বোঝা যায় কোম্পানির রিটার্ন অন ইকুইটি বা মূলধনের বিপরীতে আয় থেকে। শেয়ার হোল্ডারদের টাকা একটি কোম্পানির কতটা দক্ষতার সঙ্গে ব্যবহার করছে তার বহিঃপ্রকাশ ঘটে আরওআইতে। কোনো কোম্পানির ইকুইটিতে বিনিয়োগের আগে ওই কোম্পানির আরওআই ভালোভাবে পর্যালোচনা করা উচিত। সাধারণ নিয়ম হলো কোম্পানির আরওআই অবশ্যই মূলধনের চেয়ে বেশি হতে হবে, আর বিনিয়োগকারীরা কোনো কোম্পানির ইকুইটিতে বিনিয়োগ করলে তার বিপরীতে বছরের শেষে ন্যূনতম 14-15% রিটার্ন বা মুনাফা না পেলে ওই বিনিয়োগ লাভজনক হয় না। তাই মূলধনের তুলনায় কোনো কোম্পানির আরওআই যদি 18% তার চেয়ে বেশি হয় তাহলে বুঝতে হবে কোম্পানিটির ব্যবসা ভালো চলছে।
আর দীর্ঘ সময় ধরে একটি কোম্পানির ROI বেশি হওয়া মানে ওই কোম্পানির বাজার প্রতিযোগিতায় ভালোভাবে টিকে থাকার বাড়তি কিছু সুবিধা রয়েছে এবং অন্যান্য প্রতিযোগীর তুলনায় ওই কোম্পানিকেই এগিয়ে রেখেছে। কোনো কোম্পানির ROI বিষয়ক তথ্য জানতে আমাদের সেই কোম্পানির বার্ষিক প্রতিবেদন দেখতে হবে, কেননা এই প্রতিবেদনেই এসব তথ্য প্রকাশ করা হয়ে থাকে মূলত। এরপর জানতে হবে উদ্যোক্তার খ্যাতি। বিনিয়োগে উদ্যোক্তা বা মালিকদের ব্যবসার খ্যাতি বা সুনাম সম্পর্কে ধারণা রাখা জরুরি, কেননা বিনিয়োগের জন্য এটা জানা খুবই জরুরি যে কারা কোম্পানিটি প্রতিষ্ঠা করছেন, প্রতিষ্ঠাতাদের হাতে কোম্পানির কি পরিমাণ শেয়ার বা অংশীদারিত্ব রয়েছে এবং পরিচালনা পর্ষদ কাদের নিয়ে গঠন করা হয়েছে। সমাজে এবং ব্যবসায়িকভাবে কোম্পানির উদ্যোক্তাদের সুনাম কেমন সেটা বিবেচনায় আনা খুবই জরুরি। ব্যবসায়ী হিসেবে যাদের যথেষ্ট সুনাম আছে, ভালোভাবে ব্যবসা ও কোম্পানি পরিচালনা ইতিহাস রয়েছে এবং যেসব কোম্পানির আর্থিক প্রতিবেদন যথেষ্ট স্বচ্ছ, সেসব উদ্যোক্তাদের কোম্পানিতে বিনিয়োগ করা অনেক নিরাপদ। বিনিয়োগ করার আগে কোম্পানিটির বিগত কয়েক বছরের লাভ্যাংশের পরিমাণ জানতে হবে, কোম্পানিটির বিগত কয়েক বছরের আর্থিক প্রতিবেদন জানতে হবে। এর যে বিষয়টি জানা জরুরি, যা কম P/E রেশিও দেখে শেয়ার কেনার সময় লাভ করা। শেয়ার বাজারে বিনিয়োগের সর্বশেষ কৌশলটি হচ্ছে শেয়ার কেনার সময় লাভ করা। বিক্রির সময়ের অপেক্ষা না করে, অর্থাৎ একজন বিনিয়োগকারীকে এটা নিশ্চিত হতে হবে যে ভালো শেয়ার তিনি বেশি দামে কিনছেন না। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে মূল্যায় অনুপাত বা P রেশিও এটি গুরুত্বপূর্ণ সূচক। শেয়ারের বাজার মূল্যকে EPS দিয়ে ভাগ করে এই P রেশিও বের করা হয়। ধরা যাক কোনো কোম্পানির P রেশিও 12, তার মানে হলো ওই কোম্পানির বর্তমান EPS এর ধারা অব্যাহত থাকলে একজন বিনিয়োগকারী 12 বছরে তার বিনিয়োগ করা অর্থ ফেরত পান। সাধারণভাবে বলা যেতে পারে যেসব কোম্পানির P রেশিও 25-এর বেশি, সেসব কোম্পানিতে বিনিয়োগ না করাই ভালো। নিলয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শোনে, তারপর একসাথে সবাই কাজে লেগে পড়ে। ছোট বড় অনেক নাইট ক্লাবে নিলয়ের ছবি পাঠানো হয়েছে। তন্ময় সব ক্লাবে নিলয়ের মেকআপ দিয়ে আসা ছবিটা তুলে নিয়েছিল, তারপর পাঠিয়ে দিয়েছে মালিকদের কাছে। তন্ময় বলেও দিয়েছে ছবির ব্যক্তিকে কেউ যেন কোনো ক্লাব হালকাভাবে না নেয়। সবাই নিলয়ের ছবি দেখে। সাদা আমেরিকানদের মতো চেহারা, গোফও আছে, চুলগুলো বেশ বড়। এমন ছবি সবাই মনোযোগ দিয়েই দেখে। ক্লাবগুলোতে রাতে চলে নানান রকম অনৈতিক কাজ, আর চলে বিশাল টাকার মেলা, যেখানে লাখ ও বুদ্ধি বিক্রি করে টাকা নিয়ে যায় অনেকে। আরশিদা বেগমকে নিয়ে আসা হয়েছে দামি একটি বাড়িতে। বাড়িটা অনেক বড় আর চারপাশের জায়গাটাও বেশ সুন্দর। এত বড় বাড়িতে তাকে নিলয়ের লোক এনেছে। আরশিদা একটা কাগজে লিখে দেয়, এটা কার বাড়ি? ছেলেটা জানায়, এটা নিলয়ের বাড়ি, আমরা তার কাজের লোক। আপনি তো ওনার মা, আপনাকে এখানে আনার কথা বলে গিয়েছেন নিলয় স্যার। ছেলেটার কথা শুনে আরশিদা বেগম চমকে যায়। নিলয় যা বলছিল তাই করে দেখাচ্ছে। অনেকের কথা মনে পড়ছে অনেক। ছেলেটা যে কোথায় আছে, কিভাবে আছে কে জানে। নিলয় কি তার কথা একদমই ভুলে গিয়েছে? অন্তরা এখন নিজেকে সামলে ভালোই আছে। অনেকের কথা তেমন মনেই পড়ে না। অমন একটা খারাপ ছেলের সাথে কেই বা সম্পর্ক রাখে, তার কথা কারো মনে থাকার প্রশ্নই আসে না। ওদিকে নিলয় যে মেম্বার আর ওসিকে মেরেছিল সেটা নিয়ে থানায় কেস হয়েছে, কারণ লাশ দুটো নিলয়দের বাড়িতেই পাওয়া যায়। কিন্তু নিলয় কোথায়? নিলয়কে পুলিশেরা খুঁজেও পাচ্ছে না। অনেক কিছুই শিখে ফেলেছে। ওর মাথার মধ্যে এখন অনেক চিন্তা। মাকে খুঁজে বের করতে হবে। ওর অনেক দাঁড়িয়ে আছে। জামিল আসে, রাকিবকে ডাকে সে। জামিল বলে, রাকিব, অনেকের মাথার চুল ফেলে দে, তাকে টাক বানিয়ে ফেল। সবাই মাথা থেকে চুল ফেলে দিবি। আজকেই ডাকাতি করবো রাতে। কেউ কোনো কথা বলল না। জামিলের কথা মতো সবাই একই রকমভাবে টাক হয়ে যায়। জামিলের কাছে আসে ওরা। রাকিব বলে, ওস্তাদ, আজকে কার বাড়িতে যাব? আমি বলবো। হ্যাঁ বল। কামাল সাহেবের বাড়ি। অনেকের কথা শুনে জামিল ভুরু কুঁচকে তাকায়। অনেক যার নাম বলল সে হলো এই উপজেলাতে কয়েকটা ধনীদের ভিতরে একজন। অনেক তার বাড়িতেই কেন লুট করতে চায়? জামিল বলে, ওরে তুই চিনিস? হ্যাঁ, আমি ওর বাড়ি লুট করতে চাই। পারবি তো? আমাকে পারতেই হবে। আমি না পারলে কখনো চেহারাই দেখাবো না। অনেক কনফিডেন্স দেখছি।
ওস্তাদ, আমি মবস্টার গ্যাংকে এমন জায়গাতে নিয়ে যাব, সবাই ভয়ে আটকে উঠবে এই নামটা শুনলে। আমি হারতে নয়, কেড়ে নিতে এসেছি। রাকিব, ওরে অস্ত্র চালানো শিখেছিস তো? ওস্তাদ, ও নিজ থেকে করেছে সব। ধরা পড়লে কখনো কারো নাম বলবি না। ধরা আমি পড়ব না ওস্তাদ। অনেকের কথা শুনে জামিল মনে মনে বলে, শালা তো বহুত হারামি রে, এ হবে ভবিষ্যৎ মবস্টারের লিডার। ওই তোরা রেডি হয়ে নে, সব অস্ত্র ঠিকঠাকভাবে আছে কিনা চেক করে নে। আজকে অনেক বছর পর আবার ডাকাতি হবে, মবস্টার আসতে চলেছে। রাতুলের ঘুম ভেঙে যায়। সিমি তার বুকের উপরে শুয়ে আছে। রাতুলের ঘুম ভাঙতেই শুনতে পায় কোরআনের ধ্বনি। রাতুল ঘুরে তাকায়। সামিয়া নামাজ শেষ করে জায়নামাজের উপরে বসে কোরআন শরীফ পড়ছে। রাতুল উঠল, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো। সারা রাত একবারও সামিয়াকে টাচ করেনি রাতুল। সামিয়া অনেকবার রাতুলের কাছে আসতে চেয়েছিল, কিন্তু রাতুল যেন বিরক্ত বোধ করে, তাই সামিয়া চুপচাপ ঘুমিয়ে পড়ে। রাতুল হলো একজন খারাপ লোক। তার কপালে এত ভালো বউ জুটেছে, অথচ রাতুল তাকে মূল্যই দেয় না, কারণ রাতুলের মাইন্ড অন্যদিকে সব সময় থাকে। সামিয়া উঠে খাবার রেডি করে টেবিলে রাখে। তার শ্বশুর খেয়ে প্রশংসা করে। রাতুল যে এসেছে তিনি জানেও না। তিনি তার কাজে চলে যায়। রাতুল আসে রেডি হয়ে। সামিয়া ডাক দেয়, কোথাও যাচ্ছ? ক্লাবে। খাবার খেয়ে যাও। লাগবে না। কেন লাগবে না? তোমার জন্য তোমার পছন্দের খাবার রেঁধেছি, আসো। বলেছি না লাগবে না, আর আমি ডাক্তারকে ফোন করে দিয়েছি, সিম্মি অনেক অসুস্থ। খেয়ে যাও। ধুর, তোকে না বলেছি জোর করবি না আমাকে, তোর রান্না তুই খা। কি হয়েছে, এমন করছো কেন? ধুর, সামনে থেকে সর। আজকে তুমি যাবা না, বাসায় থাকবা। আমাকে কত ইগনোর করবা তুমি। আরে আমার কাজ আছে, যেতে হবে। বলেছি না যাবা না। সামিয়া রাতুলের হাত ধরে। রাতুল রেগে যায়। সামিয়াকে সরিয়ে দিতে গিয়েও সামিয়া সরে না। রাতুল আর রাগ কন্ট্রোল করতে পারে না। সামিয়াকে একটা চড় বসিয়ে দেয়, তারপর ধাক্কা দেয় টেবিলের দিকে। সামিয়া টেবিলে খাবারের উপরে এসে পড়ে। যার জন্য ভোর থেকে পছন্দের খাবার রান্না করলো, সে তো খেলোই না, বরং সে খাবারগুলোর উপরে তাকে ফেলেই চলে গেল। সামিয়া সোফাতে বসে কাঁদতে থাকে। মাহিম অনেক আগেই উঠেছে। বেশ রাত করে মাহিম বাড়িতে এসেছিল। এক্সট্রা চাবি দিয়ে ভিতরে আসে। মিমি ঘুমিয়েছিল, মাহিম ডাকেনি। সকালে মাহিম যখন ওঠে তখনও মিমি ঘুমাচ্ছিল। মাহিম ডাক দেয় কয়েকবার, মিমি ওঠে না। মাহিম জোরে টান দিয়ে উঠিয়ে দেয় মিমিকে। মিমি কিছু বোঝার আগেই ঠাস করে চড় পড়ল ওর গালে। মিমি ভ্যাবাচাকা খেয়ে যায়, চোখ বড় বড় করে সামনে তাকিয়ে থাকে। মাহিম বলে, আরামির বাচ্চা, এরপর তোর এত বেলা অবধি ঘুমানোর অভ্যাস করতে কে বলেছে রে? তুই উঠবি, সকাল সকাল আমার জন্য নাস্তা রেডি করবি, আমি সেটা খেয়ে বাইরে যাব। আর তুই কি না আমার পরে ঘুম থেকে উঠিস, আবার আমাকেই তোকে উঠাতে হলো কেন? রাতে কখন এসেছিলাম, কিভাবে এসেছিলাম, কতবার কলিং বেল বাজিয়েছিলাম, সেসব জানিস? মিমি চমকে যায়, দ্রুত বিছানা থেকে ওঠে। মাহিম আরও একটা চড় দেয়। মিমি জোরে কেঁদে ওঠে। মাহিম মিমির চুল ধরে বলে, কেমন বউ চেয়েছিলাম আমি, আর এটা কেমন জুটলো কপালে। মা বাবা গ্রামের মেয়ে বিয়ে করালো, আর সেটা কিনা এমন জঘন্য কাজের। ওই শোন, সংসার করলে মন দিয়ে করবি, বেশি যদি উল্টাপাল্টা দেখছি তো আরেকটা তোর সতীনে নে দিব, বুঝেছিস? মাহিম মিমিকে ছেড়ে দেয়। মিমি কোনো কথা বলে না ভয়ে, কারণ মাহিম কথায় কথায় মিমির গায়ে হাত তোলে। মিমি কি করবে বুঝতে পারছে না। এমন ছেলের সাথে কেন তার বাবা বিয়ে দিল? নিলয়ের কথা হঠাৎ করেই মনে পড়ে ওর। নিলয় ছেলেটার চোখে ওর প্রতি ভালোবাসা দেখেছিল। এখন মিমি বেশ ভালোভাবে বুঝতে পারছে যোগ্যতা দিয়ে সব হয় না, ভালোবাসাও পাওয়া যায় না। নিলয়ের জন্য মিমির মনটা কেমন ডুকরে কেঁদে উঠতে লাগলো। নিলয়েরা শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করেছে। ওরা হ্যাকের সাহায্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, যার নাম দেয় গ্রিন স্নেক। এটা দিয়েই তারা একটা নির্দিষ্ট কোম্পানির অনেকগুলো ছোট ছোট শেয়ার কিনে বিনিয়োগ করে দিয়েছে। সেই কোম্পানি থেকে 10 লাখ টাকার শেয়ারও কিনেছে মাহিম আর অলমাইটি ব্ল্যাক। নিলয় কম্পিউটারের সামনে বসে আছে। সবাই যার যার কম্পিউটারের সামনে বসা। চারদিকে বড় বড় রাঘব বোয়ালেরা শেয়ার কিনেছে। তখনই মাসুম বলে, ভাই, অলমাইটি ব্ল্যাক আর মাহিম নামের একজন ডিলার ওমেগা কোম্পানির শেয়ার কিনেছে। এটা প্রায় নতুন কোম্পানি,
শেয়ার হোল্ডারদের মাধ্যমেই ওমেগা কোম্পানিটি উপরে উঠছে। কোম্পানির প্রোডাক্ট ভ্যালু দারুণ ভালো, সবসময় বাজারে চলমান। আমরা তো প্রায় 1 লাখ টাকা শেয়ার কিনেছি, আরও কিনলে ভালো হতো। আমরা জনপ্রতি তো 1 লাখ কিনে দিয়েছি, লস হয়ে 6 লাখ যাবে, অন্যরা তো 10 লাখ। আনলিমিটেড ব্ল্যাক কিনেছে 20 লাখ টাকার বেশি, আর এখানে আছে তো অতি ক্ষুদ্র বিনিয়োগকারী, সব মিলিয়ে 1 কোটি টাকার শেয়ার ছাড়া হয়েছে কোম্পানি থেকে। তাই লস হলে 10 লাখ যাবে, আর লাভ হলে আমরাই 50 লাখ বের করব। কিভাবে? নিলয় হাসতে থাকে। কম্পিউটারের দিকে ওর তীক্ষ্ণ নজর। দেখা যাক নিলয় কি করতে পারে। সব ক্লাবের মালিকেরা নিলয়ের ফটো নিয়ে ঘাটাঘাটি করে, কিন্তু কোনো প্রকার রেকর্ডস তারা পায়নি। বরং এই ছবিটাই তারা প্রথম দেখছে। আজ প্রায় 10 দিন হয়ে গেছে এরকম কোনো ফেসের কাউকে ক্লাবে দেখা যায়নি। ক্যাসিনো আগের মতোই সমতায় আগাচ্ছে। কেবল একটা নির্দিষ্ট রাতে সব কিছু যেন তছনছ হয়ে যায়। নিলয় আসে, ক্লাবে ক্যাসিনো খেলে কোটি টাকা নিয়ে চলে যায়। কিন্তু এটা আসলে কে? কেন সে এমন হিংস্রভাবে খেলে? ক্লাব মালিকদের জন্য সে কালো রাতটা কবে আসবে? রাতুল তার ক্লাবে এসেছে। ক্লাবের পিছনে তার রয়েছে বিশেষ একটি রুম। সেই রুমটাতে যারা ওর বিরুদ্ধে কথা বলে এমন অনেক ধরনের মানুষকে সে তুলে নিয়ে এসে এখানে পিস পিস করে কেটে মেরে ফেলে। সাংবাদিক থেকে শুরু করে অনেক খেলোয়াড় আছে এখানে। রাতুলের ঘরে এসে লাশ হয়েছে। কৌশিকদের তুলে নিয়ে এসেছে মিঠু। জায়গাটা দেখে অনেক ভয় পায় তারা। কখনো এরা এখানে আসেনি। কেন তুলে আনা হয়েছে ওরা জানেও না। ভয়ে ভয়ে নিয়ে প্রশ্ন করেছিল একবার, কিন্তু প্রশ্ন করার কারণে কৌশিকের পায়ে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দেওয়া হয়েছে। ভয়ে আর কৌশিক কোনো চিৎকার করেনি। রাতুল রুমে আসলো। রাতুলকে দেখে কৌশিক আরও ভয় পায়। এই ছেলেটার সাথে 3 দিন আগে ঝামেলা হয়েছিল। বুঝে ফেলেছে তাদের সবাইকে এখানে কেন তুলে আনা হয়েছে। রাতুল রুমে এসে হাতে একটা নাইফ নেয়, তারপর ভারী একটা হাতুড়ি। রাতুল এগিয়ে আসে। কৌশিক বলে, ভাই ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমি চিনতে পারিনি আপনাকে, আমাদের মারবেন না। আমরা আপনার সব কথা শুনবো, যা বলছেন তাই শুনবো। বাইরে থাকলে এই রাতুল মাফ করে দেয়, কিন্তু এই ঘরে একবার যে আসে সে আর জ্যান্ত বের হয় না। খানকির পোলা, আমারে গালি দিছিলি? আমার জামার কলার চেপে ধরছিলি না? রাতুল কথাটা বলে কৌশিকের পাশে থাকা একটা ছেলের মাথার উপরে অনেক জোরে বাড়ি দেয়। মাথা দুভাগ হয়ে ঘিলুগুলো নিচে পড়ে যায়। হাতুড়িটাও মাথার মধ্যে ঢুকে যায়। ভয়ে কৌশিক যেন চুপ হয়ে গেছে। কি করবে সে? কাঁদতে থাকে। ভয়ে ওর হাত পা শুকিয়ে গেছে। আকুতি মিনতি করেও যেন তার কোনো মাপ নেই। রাতুলের গায়ে রক্ত লাগে। সে হাসতে থাকে। অমানুষের মতো সে হাসতে থাকে। নাইফটা হাতে নেয় সে। তারপর রাতুল কৌশিকের কাছে আসে। জামাটা চেপে ধরে রাতুল কৌশিককে দাঁড় করায়। তারপর বুকের ভিতরে নাইফ দিয়ে নিজের মনের ইচ্ছা মতো কোপাতে থাকে। কৌশিক মরে যায় সেখানে। রাতুলের এমন বিভৎস চেহারা তার লোকেরা সব সময় দেখে থাকে। সে কতটা হিংস্র আর তার সাম্রাজ্য যে কতটা বড় এটা কারোরই ধারণা নেই। রাতুল চাইলে পুরো দেশ তার আন্ডারে রাখতে পারে। সব আন্ডারওয়ার্ল্ড তার হয়ে যাবে। রাতুল তার বাবার পাওয়ার নিয়ে সাম্রাজ্য তৈরি করলেও এখন রাতুল নিজেকেও ছাড়িয়ে গেছে। যেহেতু রাতুলের কাজের বস জেমস তিনি আমেরিকান মাফিয়া, তাই রাতুলের কোনো কিছু নিয়ে এত চিন্তার দরকারও পড়ে না। রাতুল একবার যেটা চায় সেটা সবার জন্য নিষিদ্ধ হলেও রাতুল সেটা জোর করে নিজের জন্য নিয়েই আসবে। রাতুল চাঁদনিকে চায়। সামান্য রিক্সা চালকের মেয়েকে পেতে রাতুল বস্তিতেও থাকতে রাজি। তবে সে সব করতে পছন্দ করে শুধু সামিয়াকে ছাড়া। সামিয়া তার স্ত্রী হলেও সামিয়ার প্রতি সামান্যতম টান অনুভব করে না রাতুল। যেখানে বিদেশি সুন্দরী মেয়েরা তার ক্লাবে দেহ ব্যবসা করে, যেখানে রাতুলের কাছে প্রতি রাতে নতুন মেয়েরা আসে, সেখানে রাতুল তার স্ত্রীকে কিভাবে ভালোবাসবে? তবে উপরওয়ালা বেশ তীক্ষ্ণ। তিনি বান্দার ভালোর জন্য এমন একজনকে সবসময় পাঠিয়ে থাকেন যেন পাপ কাজ থেকে ব্যক্তিটা বিরত থাকে। রাতুলের ক্ষেত্রে তার স্ত্রী যথেষ্ট, কিন্তু রাতুল যদি হেদায়েত থেকে নিজ দায়িত্বে বঞ্চিত হয় তাহলে তার জন্য তো থাকবে কঠোর শাস্তি। অনেক রেডি হয়েছে, মুখে কালো কাপড়। একটা বাইক নিয়েছে সে। তারা 10 জন বেরিয়ে পড়েছে। ঘড়িতে বাজে রাত 2টো। সবাই তখন বেশ গভীর ঘুমে আচ্ছন্ন। অনেকেরা চলে এসেছে অন্তরাদের বাড়িতে। আজ প্রায় অর্ধ বছর খানিক পর অন্তরাদের বাড়ির সামনে আসলো অনেক। বাড়িটা বেশ চেনা অনেকের।
সবাই ভিতরে ঢোকার জন্য রেডি। অনেক সবাইকে থামায়। সবার থেকে জুনিয়র সে, কিন্তু সে এখন পুরো দলটাকে লিড করছে। অনেক বলে, অজ্ঞানের গ্যাস বোম আছে না, সেটা ব্লাস্ট করো। দারোয়ান সিকিউরিটিদের ঘুম যেন দুদিনের আগে না ভাঙে। অনেকের কথা মতো রাকিব সেটাই করে। ওদের শুধু চোখ দেখা যাচ্ছে, তাই ওদের এই স্প্রে নাক অবধি কখনো যাবে না। তারা ধোয়ার ভিতর দিয়ে এগিয়ে আসতে থাকে। দরজার লকের উপরে কেমিক্যাল ঢালতেই সেটা ভেঙে খুলে যায়। সবাই একসাথে বাড়ির ভিতরে প্রবেশ করে। সিসি ক্যামেরা লাগানো বাইরে। অনেক সেখানে ক্যামেরার সামনে দাঁড়ায়। দেয়ালে মবস্টার নামটা লিখলো, তারপর সবগুলো ক্যামেরায় গুলি করে সে। সবাই অনেকের কাজ দেখে বেশ ইমপ্রেস। ওর বুদ্ধি আছে খুব। অনেকেরা ভিতরে আসতে অনেক সব কাজের লোকদের দরজা আটকে দেয় বাইরে থেকে। তবে দরজার নিচ দিয়ে ক্লোরোফর্ম স্প্রে করে দিয়েছিল। সবাই অজ্ঞান হয়ে পড়ে যায়। রাতুল ভিতরে আসে। অন্তরার মা বাবা ঘুমোচ্ছে। অনেক একটা ছোট্ট হাতুড়ি ছুরি মারে ড্রেসিং টেবিলের কাচের উপরে। ঘরের লাইট জ্বলে ওঠে। ওরা দুজন লাফ দিয়ে ওঠে। কারা তোমরা? এখানে কিভাবে এসেছো? অন্তরের বাবার কথা শুনে কেউ কোনো পাত্তা দিল না। ওদের দুজনের হাত দুটো বেঁধে দেয়। তারপর টেবিলে থাকা দামি আইফোনগুলো ব্যাগের ভিতরে ঢোকালো একজন। অন্তরার বাবা জোরে জোরে অনেক কথা বলতে থাকে। রাকিব এসে ওনার হাতে ছুরি ঢুকিয়ে দেয়। তারপর চিৎকার করে বলে, চুপ কর, বেশি কথা বললে মেরে রেখে দেব। আমরা ডাকাত। তোর বাড়িতে কি কি আছে বল, কোথায় আছে জলদি বল। বাড়িতে কিছু নেই, সব কিছু ব্যাংকে রাখা। বল, না হলে তোকে এখনই। রাকিব একটা ছুরি নিয়ে অন্তরার মায়ের দিকে এগিয়ে যায়। অনেক এসে হাতটা ধরে। তারপর রাকিবকে ইশারায় থামিয়ে আঙুল দিয়ে 1 মিনিট দাঁড়ানোর ইশারা দেয়। অনেক রুম থেকে বের হয়। অন্তরার ঘরের দিকে আসে। অন্তরার ঘরের দরজা খোলা, তবে মাথার উপরে হেডফোন। ফুল সাউন্ডে গান শুনছে আর তার একটা ছেলে বন্ধুর সাথে প্রেমের চ্যাট করছে। হঠাৎ অন্তরা অনুভব করে তার পাশে কে যেন এসে দাঁড়িয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। সে গানটা অফ করে, বলে, মা তুমি আসছো? তা বলে আসবে না? অন্ধকার রুম। তখনই অন্তরার হাত থেকে ফোনটা কেড়ে নেয় অনেক। অন্তরা কিছু বলতে যাবে তার আগে মাথা থেকে হেডফোনটা খুলে নেয় সে। অন্তরা আবার কিছু বলতে যাবে, তখনই লাইট জ্বালানো হয়। অন্তরা তাকিয়ে দেখে কালো পোশাকে একটা ছেলে দাঁড়ানো, হাতে ছুরি পিস্তল। অন্তরা ভয় পায়। অন্তরা চিৎকার দিয়ে ওঠে। ওদের মা বাবার কানে চিৎকার এসে পৌঁছায়। অনেক অন্তরার পায়ে গুলি করে। তারপর অন্তরাকে টানতে টানতে ওদের রুমে নিয়ে যায় সে। ওর লোকেরা বাড়ির ভিতরে যা যা পেয়েছে সব নিয়েছে, কিন্তু ক্যাশ টাকা এখনো পায়নি। অনেক অন্তরার কপালে পিস্তল ধরে। রাকিবকে ইশারা করে, বল কোথায় আছে সব কিছু, না হলে তোর মেয়েকে মেরে ফেলবো। আমার মেয়েকে বেরো না, তোমরা কারা? অনেক আরও একটা গুলি করে অন্তরার পায়ে। সবাই চিৎকার করে ভয় নিয়ে তাকায় ওদের দিকে। হঠাৎ অনেকের নজর যায় আয়নার দেওয়ালে। সেখানে হাতুড়ির আঘাতে কেমন ভেঙে গেছে। অনেক এগিয়ে হাতুড়িটা হাতে নেয়। তারপর সেই দেওয়ালে কয়েকবার বাড়ি দিতেই ঠক ঠক কেমন ফাঁকা আওয়াজ হলো। অনেক দুজনকে ডাকে, টেবিল সরাতে বলে। তারপর আবার হাতুড়িটা জোরে ছুঁড়ে মারে সেই দেওয়ালে। দেওয়ালটা তখনই ভেঙে যায়। একটা গোপন ঘর ওপেন হয়। অনেক সবাইকে সেদিকে ঢুকতে বলে। আর অন্তরাদের সব টাকা গহনা সেখানেই আছে। অনেক অন্তরার কাছে আসে, নিচু হয়ে বসে। অন্তরা যন্ত্রণায় কাতরাচ্ছে। অনেক হাসলো। বারবার অন্তরার বাবা বলছে, কে তোমরা, কেন এসেছো? অনেক চিৎকার করে বলে, আমরা ডাকাত। কথাটা বলেই সে অন্তরার বুকে ঠাস ঠাস করে গুলি করে দেয়। অন্তরা সেখানেই মারা যায়। ওর মা বাবা আর কোনো কথা বলে না। অনেকদের ডাকাতিও শেষ হয়। প্রায় 2 কোটি টাকার জিনিস নিয়ে ওরা চলে আসে সেখান থেকে। ক্যাশ টাকা 50 লাখের বেশি। তবে গহনা সোনার জিনিসও ওদের 2 কোটি হয়ে গেছে। আজ 1 সপ্তাহ ধরে ওরা সবাই কম্পিউটারের কাছে বসে আছে। প্রতিটা পণ্যের দাম একবার কমেছে, একবার বেড়েছে। হঠাৎ করে প্রতিটা পণ্য 200 থেকে বেড়ে 250 হয়ে যায়। মানে একটি পণ্যের নির্দিষ্ট দাম 200 টাকা, সেটা থেকে বেড়ে 250 টাকা হয়ে যায়। কাব্য বলে, নিলয়, পণ্যের দাম হুট করে বেড়ে গেছে, আরও বাড়বে। 300 হলেই আমরা শেয়ার বিক্রি করে দেবো, কি বলিস? না, এখনই বিক্রি করব। আমার যতটুকু রিসার্চ করা আছে, কোনো পণ্যের দাম হুট করে বাড়লে আবার সেটা কমে যাবে, আর না কমলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা 6 লাখ টাকার শেয়ার কিনেছি। এখন প্রতিটা পণ্য থেকে আমরা 50 টাকা করে লাভ করব। আবার নির্দিষ্ট দাম তো আছেই। এখানে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে, তাই প্যারা নেই।
এখন 6 লাখ টাকার থেকে প্রতিটা পণ্য থেকে যদি 50 করে লাভ করি, তাহলে এর হিসেব কতদূর যাচ্ছে জানিস? সুতরাং যারা এখানে আরো টাকা লাগিয়েছে তারা পুরো ধসে পড়বে। আমরাই এখান থেকে 50 লাখ পেয়ে যাব, তাই লাভ হবে আমাদের। ভাবছিস ওরা বেশি কিনেছে শেয়ার, তখন যদি আরো দাম বাড়ে তখন ওরা তো সেল করবে, কিন্তু না, আমরা এই দামে যদি শেয়ার বেচে দেই তাহলে বাকিরা লসের মুখ দেখবে, কারণ তাদের কেনা শেয়ার আমাদের জন্য লস হয়ে পড়বে। তাই কনফার্ম করে সবাই। নিলয়ের কথা শুনে সবাই 6 লাখ টাকার শেয়ার বিক্রি করে দেয়। তখনই প্রতিটা 200 থেকে 250 টাকার জিনিসে ওরা লাভ করে 50 টাকা, আর তাতে কোম্পানির সব শেয়ারে নড়চড় শুরু হয়ে যায়। মাহিম তার পিসের সামনেই বসেছিল। দামটা উঠেছিল বেশ। অলমাইটি ব্ল্যাকের সিও তিনিও চেয়েছিল আরেকটু দাম বাড়লে তারা সেল করবে। দামটা বাড়বে এটার খবর ওরা দুপক্ষ পেয়েও গিয়েছিল, কিন্তু মাঝখান থেকে এত টাকার শেয়ার সেল হওয়াতেই ওদের সব লসে চলে আসে। কারণ 1 ঘন্টার ভিতরে 50 টাকা বেড়ে যে পণ্যটা 250 হয়েছিল, সেটা এক ধাপে কমে 150 টাকা হয়ে গেছে। নিজেদের শেয়ার কেনা ছিল 200 টাকা দিয়ে, আর হঠাৎ এত টাকার শেয়ার সেল হওয়াতে পণ্যের দাম কমে এসেছে 150 টাকায়। রাঘব বোয়ালদের তখন মাথায় হাত, এত টাকার শেয়ার কে ক্রয় করলো? মাহিম 10 লাখ টাকা লস খায়, অলমাইটি ব্ল্যাক গ্যাং খায় 20 লাখ টাকা, আর লাভ করে ছোট ইউজার আর গ্রিন স্নেক গ্যাংয়ের লোকেরা। নিলয় চিৎকার করে ওঠে। সে বলে, ইয়েস, দেখ পণ্যের দাম কোথায় এনে ফেললাম। এক ধাপে সোজা 100 টাকা কম করে দিয়েছে। কোম্পানিও লাভ করতে পারবে না, কারণ যারা ডিলার ছিল তারাও মারা খাবে এবার। ব্ল্যাক গ্যাংয়ের অবস্থাও খারাপ, সবাই লসে পড়েছে, কিন্তু লাভ হয়েছে আমাদের। এই কোটির টার্গেটে আমরা 600 লাখ পেয়েছি। বাকিটা তো কোম্পানি, আর আমাদের সাথে যারা শেয়ার সেল করেছে তারাও 10 লাখ পেয়েছে। তাহলে লস গেল বড় ইউজারদের। দেখ, এক তুড়িতে শেয়ারের গেমস ওভার করে দিলাম। এখান থেকে 20 লাখ আমার, আর বাকি 40 লাখ তোদের। সবাই এসে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় আসলেই জিনিয়াস। ফিনান্সিয়ালি নিলয় খেলতে নেমেছে। কালো টাকাকে সে এখন সাদা টাকা বানাতে পারবে, আর যারা কালো টাকাকে সাদা টাকা বানানোর জন্য শেয়ার বাজারে কোম্পানির উপর ইনভেস্ট করেছিল, তারা এখন নিলয়ের কারণেই পথে মারা যাবে। জেমস তার কন্টেনার চেক করে। এই কন্টেনার সমুদ্র পথ হয়ে বাংলাদেশে যাবে, কেউ তার মাল আটকাতে পারবে না। জেমস পাঠাচ্ছে দামি ড্রাগস আর রাশিয়ান কতগুলো সুন্দরী মেয়েকে। তবে এদের ভিতরে সবচাইতে সুন্দরী মেয়েটা হলো শার্লিন। শার্লিন বেশ চুপচাপ একটা মেয়ে, বয়সটা 25-26 হয়েছে। জেমস শার্লিনকে পেয়েছে একটা অন্যরকম জায়গা থেকে। শার্লিন হলো একজন পুলিশ। জেমসের উপরে রাশিয়ান পুলিশদের তৎপরতায় জেমসকে ধরার জন্য পাঠানো হয় শার্লিনকে, কিন্তু শার্লিন ধরা পড়ে। শার্লিন যেদিন ধরা পড়ে সেদিন জেমস অনেক মারে তাকে। সারা গায়ে শার্লিনের মারের দাগ ফুটে ওঠে। আজ 3 দিন পর শার্লিনের জ্ঞান ফেরে। শার্লিন দেখতে পায় তারা খাঁচার মধ্যে বন্দি, আর খাঁচাটা কন্টেনারে স্টিল দিয়ে ঢেকে দিচ্ছে। জেমস আসে শার্লিনের কাছে। শার্লিনের গালে হাত দিয়ে বলে, হে কপ, Don't touch my body. I will kill you, bloody bastard. Leave me. Hey, James, leave me. ha 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 ha. You did not know me. I will send you a place where you will never wish James again. Hey, James, leave me, please. Russian police won't let you go. Shut up, fucking lady. You are so beautiful. I sold you to Bangladesh. Bangladesh? It's where? Hey, James. শার্লিনের কথা শোনার সময় নেই আর জেমসের নির্দেশে সবাইকে আবার নেশার ইঞ্জেকশন পুশ করা হয়। সবাই নেশার চোটে জ্ঞান হারিয়ে ফেলে। জেমস 10টা কন্টেনার বুক করে। ফলের ভিতরে ড্রাগস দিয়ে সে আমেরিকা থেকে বাংলাদেশে পাঠাচ্ছে, আর শার্লিনদের কন্টেনারের চারপাশে মাংস দিয়ে ঢেকে দিয়েছে, যেন নৌবাহিনী দেখলেও কিছু খুঁজে না পায়। এইভাবে আমেরিকা থেকে মাল আসে, আর সেই মাল সোজা যায় রাতুলের কাছে। রাতুল সেগুলো নিজের ডেরাতে এনে সবগুলো কন্টেনার চেক করবে। তারপর ওর দামি ড্রাগসগুলো কালেক্ট করে চড়া দামে কালোবাজারে বিক্রি করে সে হয়েছে কোটিপতি। কিন্তু এই সব তো রাতুলের কালো টাকা। এই কালো টাকাকে সাদা করার জন্যেই আছে তো শেয়ার বাজার নামক এক অদ্ভুত বাজির গেম। এটা এক প্রকার ট্রেডিং। মূলত শেয়ার বাজারটাকে নিয়ে বড় বড় নেতারা, টাকাওয়ালা মানুষেরা ছোট ছোট গরিব ইউজারদেরকে নিয়ে খেলছে।
আর বড়রা টাকা ইনভেস্ট করে সেটাকে সাদা টাকা বানিয়ে কোটি কোটি টাকা ব্যাংকে বা নিজের কাছে জমা রাখছে, যাতে ইনকাম ট্যাক্সের লোকেরা এসব বুঝতে পারে এগুলো শেয়ার বাজার থেকেই আয় করা টাকা, আর মাঝখান থেকে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে ছোট ইনভেস্টররা। এটাই এক প্রকার ট্রেডিং। যারা বোঝে তারা সেখানে লড়তে পারে, আর যারা বোঝে না, কেবল মানুষের টাকা দেখে ভাবে আমিও ট্রেডিং করব, তারাই মারা খাচ্ছে বারবার। রাতুল বস্তিতে এসেছে। চাঁদনির সামনে বসেছে রাতুল। চাঁদনির বাবা কাশিম মিয়া বাড়িতে নেই। চাঁদনি আর রাতুল বসে আছে, দুজনে বেশ হেসে গল্প করছে। রাতুল বলে, আরে কোনো ভয় নেই, ওরা কি আর আপনাকে বিরক্ত করে? না না, আজ কদিন হলো আমার সামনে তো দূর, এলাকাতেও দেখছি না। কি বলছিলেন? পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছি, ওরা আর আসবে না। দুজনে বেশ গল্প করছে। রাতুল বলে, একটু চিনি কম হয়েছে, এনে দিবেন? চাঁদনির সাথে সাথে রান্নাঘরে চলে যায়। রাতুল তখনই জোরে জোরে কাশতে থাকে। চাঁদনি বলে, আপনি পানি খাচ্ছেন না কেন? রাতুল গ্লাসের পানি দূরে ফেলে দিয়ে রান্নাঘরে চলে যায়। রাতুল বলে, সরি, পানি ফুরিয়ে গেছে, তাই ভিতরে আসলাম, কিছু মনে করবেন না। চাঁদনি মুচকি হেসে বলে, আর না না না। ঠিক তখনই রান্নাঘরের দরজা আটকানোর সাউন্ড শুনতে পায় দুজন। চাঁদনি ঘাবড়ে যায়। সে বলে, কে 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 দরজা আটকিয়েছেন? খুলুন বলছি। চাঁদনির প্রশ্নে কোনো উত্তর পায় না সে। তবে তখনই শুনতে পায়, কে কোথায় আছেন? জলদি আসেন, দুজনকে ধরছি আমরা। কামালের মেয়ের চরিত্র কত খারাপ দেখে যান, ঘরে পরপুরুষ ডেকে এনে কিভাবে আকাম করছে। একটা মহিলা চিৎকার করে মহল্লার লোকদের ডাকলো। চাঁদনি আর রাতুল দুজনেই অবাক। রাতুল দরজা ধাক্কা দিতে থাকে জোরে জোরে। খুলুন দরজা, কে আপনারা? রাতুলের প্রশ্নেরও উত্তর আসে না। তবে আবার শুনতে পায় ওরা, জলদি আসেন, আকাম করতে গিয়ে ধরছি। কামাল তার মেয়ে দিয়ে বড়লোকের ছেলেদের মাধ্যমে টাকা ইনকাম করে। ছি, মহল্লা তো নষ্ট হয়ে গেছে। আসেন আপনারা। অনেকগুলো লোক আসে। রাতুল আর দাঁড়িয়ে থাকে না, চাঁদনির হাত ধরে দরজায় জোরে লাথি দেয়। দরজা ভেঙে পড়ে। সামনেই দেখে অনেকগুলো মহল্লার লোকজন জড়ো হয়ে গেছে। দুজন দুজনের হাত ধরে আছে। সেই মহিলা আবার বলে, দেখেছেন ওদের পিরিতি? ওরা রান্নাঘরে থেকে কি সব করছিল। ছি, মহল্লাতে এমন কিছু হচ্ছে, এটা তো মানা যায় না। কাশেমকে মহল্লা ছাড়া করতে হবে। কি বলছেন? হ্যাঁ, আপনি কি? যা বলেছেন সেটার সমাধান বলেন, বুঝেছেন? ওই ছেলে কে তুমি? আমি চাঁদনির বন্ধু, আমরা একসাথে পড়ি। আপনারা কেন এমন করে বলছেন? বন্ধু, তা ওর সাথে যে অবৈধ সম্পর্ক আছে সেটা তুমি বলনি কেন? এখন ওর পেটে যদি বাচ্চা আসে কি হবে? হ্যাঁ, হোয়াট? হেই, আপনাকে কিন্তু সাবধান করছি, বাজে কথা বন্ধ করুন। চুপ, বেশি বকলে তোর এখানে মেরে রেখে দেব। মেম্বার সাহেব, দুইটারে বাড়ি দিয়ে বেঁধে পিটানো যাক। মেম্বার সাহেবের পাশে দাঁড়ানো হামিদ নামের লোকটা কথাটা বলল। চাঁদনি ভয়ে আরও রাতুলের কাছে আসে। চাঁদনির বুকের বাম পাশটা রাতুলের কনুইতে এসে ঠেকেছে। রাতুল সেটা বুঝতে পেরে ইচ্ছে করেই হাত নাড়িয়ে সামনে এগিয়ে আসতে থাকে, কিন্তু চাঁদনি যেতে দেয় না, জড়িয়ে রাখে হাতটা। চাঁদনি কাঁদছে। তার গায়ে অপমানের দাগ দিয়েছে মহল্লার লোক, তার চরিত্র নিয়ে কথা তুলেছে এলাকার লোকজন। চাঁদনির যেন মরে যেতে ইচ্ছে করছে। এমন সময় কামাল সাহেব বাড়িতে আসে। রাতুল বলে, আপনারা কাজটা ভালো করছেন না, একজন বন্ধু আসতেই পারে, কিন্তু কি? হ্যাঁ, বন্ধুর নাম করে বাড়িতে দেহ ব্যবসা চলবে? এটা তো ঠিক না। ভালোই তো চলছে মেয়ে নিয়ে কামালের ব্যবসা। তা কত কামাই করছে ওরা? কি হয়েছে মেম্বার সাহেব? আমার মেয়েকে কি সব বলছেন আপনারা? তোমরা তো মিয়া ভালো না, বাড়িতে পুরুষ ডেকে এনে মেয়ের সাথে বিছানায় সময় কাটাতে দাও। এখন জানো না বুঝি? কি বলেন? অনেক হয়েছে, এত কাহিনী ভালো লাগছে না। আপনারা কি চাচ্ছেন? হ্যাঁ, কি চাই বুঝো না? জরিমানা 10 লাখ টাকা দাও। রাতুল চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছু সময় ভেবে নিয়ে চাঁদনির দিকে তাকালো। মেয়েটা কেঁদেই চলেছে। অনেক কথা জমা আছে মুখে, কিন্তু চাঁদনি যেন বলতে গিয়েও পারে না। রাতুল ভেবে নিয়ে বলল,
অলমাইটি ব্ল্যাকের সব সদস্যরা বসে আছে একসাথে। তিশা নামের মেয়েটা হলো এই গ্যাংয়ের বুদ্ধিমতী মেয়ে। সে একজন ব্যাংকের টাকা হিসাবের কাজ করলেও তার কাজ হলো অলমাইটি গ্যাংয়ের হয়ে কখন শেয়ার সেল করা আর কেনা। কিন্তু তিশার শেয়ার সেল করার আগেই গ্রিন স্নেক গ্যাংয়ের লোকেরা শেয়ার সেল করে, যার ফলে ওরা প্রফিট আয়ের বদলে প্রথমবার লস খায়। আর ওরা নিজেরাই জানে সেল আরও বাড়তো, দাম বাড়তো, কিন্তু হুট করে বিক্রি হওয়াতে শেয়ারের দাম বাড়ার আগেই দামটা পুরো অর্ধেক কমে আসে। তাই লস নিয়েই বিক্রি করে দিতে হয় ওদের সেল। কাজটা কে করেছে, কারা করেছে? এই প্রথম আমরা লস খেলাম। কে এসেছে শেয়ার মার্কেটে? গ্রিন স্কিন নামের কোনো গ্যাং বা ব্যক্তি। সেই অ্যাকাউন্ট থেকে শেয়ার সেল করা হয়। তাদের দেখা দেখিতে ছোট উইজাররা সেল করে দেয়। অর্ধেকের বেশি শেয়ার সেল হয় বলেই দাম কমে অর্ধেক হয়ে গেছে। কিন্তু কে এটা? তাকে খুঁজে বের করো, আমার তাকে দরকার। ওরা গ্রিন স্ন্যাক গ্যাংকে খুঁজতে থাকে। এদিকে মাহিমের 10 লাখ টাকার শেয়ার লস যায়। আয়ের বদলে লসে পড়ে মাহিমের যেন মাথা কাজ করে না। সে বাড়িতে এসেছে, দরজার কলিং বেল বাজায়। দরজা খুলতে দেরি হয় মিমির। মাহিম ভিতরে ঢুকেই দেখতে পায় মিমির কানে ইয়ারফোন ঝুলে আছে। মিমি ইয়ারফোনটা খোলে। কানে ইয়ারফোন থাকাতে সে কলিং বেলের শব্দ শুনতে পায় না, এই জন্য দরজা খুলতে দেরি হয়। মাহিম ভিতরে এসে তার ব্যাগটা সোফাতে ছুঁড়ে মারে। সে বসলো সোফাতে, তারপর মিমিকে ডাক দেয়। মিমির সামনে এসে দাঁড়ায়, মিমির হাতে ইয়ারফোন। মাহিম বলে, দরজা খুলতে এত দেরি হলো কেন? আমি মানে আসলে আমি চলে গেলে কি তোর প্রেমিক আসে নাকি বাড়িতে? কি সব বলছো? আমার কারো সাথে কোনো সম্পর্ক ছিল না। তুমি আমার উপর খারাপ মন্তব্য করার আগে একটুও ভাবলে না? তাহলে তোর দরজা খুলতে এত দেরি হলো কেন? কার সাথে শুয়েছিলি? আমার কানে ইয়ারফোন ছিল। আমি ইউটিউবের রান্নার ভিডিও দেখছিলাম, তাই খুলতে দেরি হয়েছে। মাহিম উঠে দাঁড়ায়। মিমি ভয় পায়। মাহিম এসে মিমির থেকে ইয়ারফোনটা নিয়ে নেয়, তারপর বলে, তোর ইয়ারফোন তোর বগজে গুছিয়ে দিব কুত্তার বাচ্চা। হাজব্যান্ড বাসায় এসেছে, তোর উচিত তাকে এক গ্লাস পানি এনে দেওয়া, জিজ্ঞাসা করা এত দেরি হলো কেন, ঠিক আছে কি না। কিন্তু তুই তোর ইয়ারফোন গুজিয়ে নিয়ে বসে আছিস। মাহিম কথাটা শেষ করে মিমির ইয়ারফোনটা টেনে ছিঁড়ে দেয়। মিমি কেঁদে ফেলে। মাহিম মিমির গালে চড় বসিয়ে দেয়। মিমি চিৎকার করে, কি সমস্যা? হ্যাঁ, রোজ রোজ আমাকে মারো কেন? ছেলে বলে কি যা ইচ্ছা করবে? আমার কি কোনো ইচ্ছে নেই? আমি যেসব পারি না সেসব কেন আমাকে করতে বলো? আমার এগুলো ভালো লাগে না। চুপ কর, তর্ক করবি না। বিয়ে করেছিস কেন? কামলা দিতে তোকে বলছি না। আমি যা করব সেগুলো শুনবি। সেসব তো পারিস না, আবার চিৎকার করিস। তোর চিৎকার আমি বের করছি, চল। মাহিম তার স্ত্রী মিমিকে টেনে নিয়ে যায় ঘরে। তারপর দরজা আটকে দিয়ে মিমির গা থেকে সব কাপড় টেনে হিঁচড়ে ছিঁড়তে শুরু করে। মিমি চিৎকার করে কাঁদলেও মাহিমের কিছু আসে যায় না। মিমিকে বস্ত্রহীন করে বিছানায় ফেলে দেয়। তারপর মিমির উপরে ঝাঁপিয়ে পড়ে মাহিম। মিমি কাঁদতে থাকে, মুখ দিয়ে আর কোনো আওয়াজ বের হয় না। নিলয় তার টিমের সবাইকে বলে, নিজস্ব অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমরা সবাই শেয়ার বাজারে। যা থাকবে ছোট ইউজার হিসেবে, যেন আমরা আমাদের ক্যাসিনো জুয়া থেকে টাকা পাওয়ার পর সেগুলো শেয়ার মার্কেটে বিনিয়োগ করে কালো টাকাকে সাদা টাকা বানাতে পারি। নিলয়ের কথা ও কাজে সবাই ইমপ্রেস। নিলয় একটা জিনিয়াস। সে যেন জুয়ারি, তেমনি একজন জিনিয়াসও বটে। কিভাবে কি করতে হবে সেটা ভালো করেই জানে নিলয়। নিলয় বসা থেকে উঠল। কাব্য বলল, শেয়ার স্টকে একজন লোক আছে, নাম তার মাহিম। সে বড় ইনভেস্টর, মানে হচ্ছে আমাদের জন্য সে বড় লস করেছে। তার সাথে কথা বলে আরও কিছু জানতে হবে। ঠিক আছে, আমি ওর সাথে দেখা করব। ওর শেয়ার বাজার নিয়ে কথা শুনবো। সব কিছু আমাদের জানতে হবে। এ লাইনে কখনো ভুল করা যাবে না। আর নিধি, আমাকে মেকআপ দিয়ে চেহারাটা আবার চেঞ্জ করো। বেশ কিছু সময় নিধির কাজ শেষে নিলয় পা বাড়ায়। কাব্য আবার ডাকে, কোথায় যাচ্ছিস রে? কাব্যর কথা শুনে নিলয় ঘুরে তাকায়, তারপর বলে, ছোট ভাইকে খুঁজতে যাচ্ছি।
নিলয় বের হয়। দামি একটা বাইক কিনেছে সে। নিলয় বাইক নিয়ে সোজা গ্রামের দিকে আসতে থাকে। অনেকের কি খবর কেউ জানে না। যদি নিলয় নিজের চেহারা নিয়ে গ্রামে আসে তবে পুলিশ তাকে ধরবে। এটা নিলয় একদমই চায় না। তাই অনেকের খোঁজে সে মেকআপ নিয়ে বের হয়েছে। অনেক দাঁড়িয়ে আছে জামিলের সামনে। অন্তরাকে মেরে ফেলেছে অনেক, এটা জামিল শুনেছে। অনেককে যতটা না বাচ্চা মনে হয়েছে, অনেক তার থেকেও ডেঞ্জারাস। বেশ বড় রকমের অ্যামাউন্ট ওরা ডাকাতি করে নিয়ে জামিলের সামনে ধরেছে। জামিল বলে, মার্ডার করলি কেন অনেক? মেয়েটাকে ভালোবাসতাম আমি। রুমে গিয়ে দেখি সে অন্য কারোর সাথে বিজি। আমি খারাপ ছিলাম ওস্তাদ, কিন্তু তাকে ছাড়া কাউকে ভালোবাসিনি। তবে সে কেন অন্য কাউকে ভালোবাসবে এটা আমার সহ্য হয়নি ওস্তাদ। মেরে ফেলেছি, সব সিসি ক্যামেরা ভেঙে ফেলেছি। আচ্ছা, সাধারণভাবে চলাফেরা করবি, যা এখান থেকে। ওস্তাদ, আমি বাড়িতে যেতে চাই, মায়ের সাথে একবার দেখা করতে চাই। আমার কিছু টাকা দেন না। কত নিবি? যেটা ইচ্ছে দেন। ওই রাকিব, অনেককে 50,000 টাকা দে, যা মায়ের সাথে দেখা করে আসবি। ভুলেও ডাকাতির কথা বলবি না কারোর সাথে। এটা আমার নিজেরই দল, আমি কখনো এটা ছাড়বো না। বলবো কেন? অনেক বের হয়। একটা বাইক নিয়ে সে চলে আসে তার মায়ের সাথে দেখা করার জন্য। নিলয়ও আসে তার ছোট ভাইকে নেওয়ার জন্য। রাতুল চাঁদনির হাত ধরে সবার দিকে তাকায়, তারপর বলে, আমি চাঁদনিকে বিয়ে করব? আমি যদি টাকা দিই তাহলে তার চরিত্র নিয়ে আপনারা যা কথা রুটিয়েছেন সেটার কি হবে? সেটা কি বন্ধ হবে? তাই তাকে যদি স্ত্রী হিসাবে স্বীকৃতি দিই তাহলে তো কোনো সমস্যাই নেই। চাঁদনি অবাক হয়, এত বড় লোকের ছেলেটা তার মতো গরিব ঘরের মেয়েকে বিয়ে করবে? চাঁদনির চোখের পানি মুছে দেয় রাতুল, তারপর বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? চাঁদনি মাথা নেড়ে হ্যাঁ বলে। রাতুল তখনই বলে, এখানেই বিয়ে হবে, আপনারা এবার যান, আপনাদের প্রয়োজন নেই। একটু পর কাজী আসে। রাতুল চাঁদনিকে কবুল বলে বিয়ে করে। সামিয়া সে সময় রান্নাঘরে ছিল, চুলা থেকে ভাত নামাচ্ছিল। হঠাৎ মাথাটা কেমন ঘুরে যায়, আর ভাতের হাঁড়িটা পড়ে ওর পায়ের উপরে। গরম ভাতগুলো ওর পায়ের উপরে পড়তেই রাতুল বলে ডাক দেয় সামিয়া। চোখ দিয়ে পানি পড়তে থাকে, আল্লাহ আল্লাহ করতে থাকে সে। মনে মনে বলে, আল্লাহ, আমার স্বামীর কিছু হয়নি তো? সে কি ঠিক আছে? কাজের লোকেরা দৌড়ে আসে, অ্যালোভেরা গাছের রস দিতে শুরু করে। ডাক্তার ডাকা হয়। এক হাতে সামিয়ার ফোন। রাতুলকে কল করেই যাচ্ছে লাগাতার, কিন্তু রাতুল রিসিভ করছে না। সামিয়ার বুকটা কেমন কেঁপে উঠছে বারবার। রাতুল ফোনটাই বা রিসিভ করবে কিভাবে? সে তো বাইক চালাচ্ছে, আর বাইকের পিছনে চাঁদনি বসে আছে। চাঁদনিকে সে নিয়ে যাচ্ছে তার বিরাট বড় ক্লাবে, যেখানে আছে একটি আবাসিক হোটেল, যেখানে প্রেমিক প্রেমিকারা ডেট করতে আসে। মিঠুকে কল করে একটা রুম ফুল দিয়ে সাজাতে বলেছে। মিঠুর এটা নতুন কাজ না, এমন কাজ সে প্রায় গেলেই রাতুলের জন্য করে থাকে। রাতুলের পছন্দের রুমটা সাজাতে ব্যস্ত হয় মিঠু। আজকে সে চাঁদনির সাথে অন্যরকম খেলায় মেতে উঠবে। চাঁদনি জানেও না সে কত বড় ভুল করেছে। অনেক ঘন্টা হয়ে গেছে, মাইল কি মাইল বন্দর থেকে বন্দর পাড়ি দিয়ে বাণিজ্যিক জাহাজ এসে থেমেছে বাংলাদেশের সমুদ্র বন্দরে। একটা সিল সবার নজর এড়ায় না, আর এই সিলের কন্টেনারগুলো একজনের জন্যই আসে, আর সে হলো রাতুল। 10টা কন্টেনার এসেছে তার জন্য। পুলিশেরা সব কন্টেনারগুলো চেক করে, কিন্তু রাতুলের জন্য আসা কন্টেনারগুলো পুলিশেরা চেক করে না। যদি রাতুল জানে তার কন্টেনার কেউ ধরেছে, উল্টো পাল্টা হয়েছে, তবে যে করেছে তাকে তুলে নিয়ে যায় রাতুল, আর তার কোনো হদিশ থাকে না। কন্টেনারগুলো সোজা আমেরিকা থেকে এসেছে, বেশ কয়েকদিন পর এসেছে এখানে। ভিতরে থাকা বিদেশি মেয়েগুলো জানেও না তারা কোথায় এবং কেন পাঠানো হয়েছে। শায়লিনও জানে না, শুধু জানে সে বাংলাদেশে এসেছে, কিন্তু এটা সে প্রথম শুনেছে। রাশিয়ান পুলিশ সংস্থার অনেক বড় একজন অফিসার সে। জেমসের সাথে রাশিয়ান অনেক ভিআইপিদের আদান প্রদান আছে, যার ফলে রাশিয়ান অস্ত্র, কেমিক্যাল, বিভিন্ন ড্রাগস আসে আর যায়। সেটা সূত্র ধরেই শার্লিন নিজেই এটাকে বন্ধ করে মাঠে নামে। কিন্তু প্রথমে সে রাশিয়াতে গ্যাংদের চক্করে পড়ে। সেখান থেকে কিডন্যাপ করে তাকে পাঠানো হয় আমেরিকাতে। এখানে এসে জেমসের সাথে তার কথা হয়। জেমস নিজেই শার্লিনের কাছে পরিচয় দেয়। জেমসকে প্রথম দেখে সে। জেমস সুদর্শন বডির একটা ছেলে, 30 বছর মাত্র বয়স, একদম ইয়াং মনে হয়। তবে জেমসের মতো খারাপ কেউ নেই। সে আন্ডারওয়ার্ল্ডে থেকে অনেকগুলো দেশ তার হাতের মুঠোতে আছে। শার্লিনকে আমেরিকা থেকে বাংলাদেশে পাঠানো হয়। শার্লিন জানেই না এই দেশ সম্পর্কে,
কন্টেনারগুলো বড় ট্রাকে তোলা হয়, এক এক করে সাজানো হয় প্রতিটা ট্রাক। তারপর নিয়ে যাওয়া হয় রাতুলের গোপন বাড়িতে। জেমস সুন্দরী মেয়েদের এখানে পাঠিয়ে পতিতাবৃত্তির জন্য, আর রাতুল এদেশ থেকে মেয়ে পাঠায় একই কারণ। শার্লিন হলো রাশিয়ান বিউটি, চুলগুলো বড়, বেশ কালো চুলের রাশিয়ান মেয়ে দেখতে এতটাই সুন্দর যে কোনো ছেলে তার জন্য পাগল হতে জাস্ট কয়েক মিনিট লাগবে। চেহারাতে একটা বিশাল মাদকতা, ইনোসেন্ট মিষ্টি ভাব আছে। এমন মেয়েই তো বাংলাদেশের বাজারে চাহিদা বেশ। ভালোই বিজনেস বাড়বে রাতুলের। গাড়ি চলতে থাকে, হঠাৎ ঠাস করে একটা শব্দ হয়। একটা ট্রাকের সামনের দুটো টায়ারই ব্লাস্ট হয়, আর তখনই গাড়িটা হেলে পড়ে সামনের একটা খাদে, আর সেখান থেকে কন্টেনার পড়ে যায় নিচে। সেটা ভেঙেও যায়। নিলয় তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বাড়ির সামনের জায়গাতে ঘাস জমে গেছে, আগাছা বের হয়েছে। বেশ কয়েক মাস হলো ওরা চলে গিয়েছে এখান থেকে। বাড়ির ভিতরে ঢোকে নিলয়, চারপাশে তাকিয়ে দেখছে। যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই আছে, তবে অনেক জিনিসই চুরি হয়েছে সেটা দেখা যাচ্ছে। হঠাৎ একটা গাড়ি আসে সেখানে। নিলয় তাকিয়ে দেখে পুলিশ। নিলয়ের গালে দাড়ি গোঁফ আছে, চুলগুলো বড় করা, চোখে চশমাও আছে। তিনজন পুলিশ বাড়ির ভিতরে আসলো। নিলয়ের সামনে এসে দাঁড়াতেই প্রশ্ন করলো, কে আপনি? এখানে এই অসময়ে এসেছেন? এটা নিলয়ের বাড়ি না, আমি আসলে নিলয়ের বন্ধু। তাকে খুঁজতে এসেছি। একসাথে পড়াশোনা করতাম, কিন্তু ওর বেশ কয়েকদিন ধরে খোঁজ পাচ্ছি না। কিন্তু আপনারা? আমি হলাম এই থানার নতুন অফিসার। আগের অফিসার এখানেই খুন হয়েছে। এখানে গাছে সিসি ক্যামেরা লাগানো আছে। আমরা সেখানে আপনাকে দেখলাম, চলে এসেছি। আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকাতে। নিলয় তো পড়াশোনা করতো আমার সাথে, কিন্তু এখানে ওসি খুন হবে কিভাবে? তবে কি নিলয় থানাতে? আমি কি তার সাথে দেখা করতে পারি? হেল্প মি অফিসার। আমরা তাকেই খুঁজছি, কারণ আমাদের অফিসারকে সেই মেরেছে। সন্দেহ তার উপরেই এসেছে। নিলয় আর তার মা ওসিও মেম্বারকে কুপিয়ে মেরেছে। তারপর থেকে ওদের কোনো খোঁজ নেই। ওরা চলে গেছে এখান থেকে। ও আচ্ছা। নিলয়ের না একটা ছোট ভাই ছিল, জানেন তার খবর কি জানেন? না, জানি না, তবে খোঁজ নিয়ে জানতে পারি অনেক জেলে আছে। অনেক অন্তরা নামে একটা মেয়েকে ভালোবাসতো, তাকে ঠকানো হয়েছে। আর অনেকের কাছে ড্রাগস পাওয়ার কারণে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। সে কেন্দ্রীয় কারাগারে আছে। ও ধন্যবাদ অফিসার। শুনুন, আপনার চুলে ময়লা পড়েছে। সমস্যা নেই। আচ্ছা, যদি নিলয়ের খোঁজ পান আমাকে জানাবেন। নিন আমার কার্ড। অফিসার নিলয়ের দিকে একটা কার্ড বাড়িয়ে দেয়। তারপর নিলয় সেখান থেকে চলে যায়। উদ্দেশ্য কেন্দ্রীয় কারাগার। পুলিশ চলে যাবে ঠিক তখনই একটা হোন্ডা এসে থামে বাড়ির সামনে। হোন্ডা থেকে অনেক নামলো। অনেক নেমেই দৌড়ে বাড়ির ভিতরে আসে, চিৎকার করে ডাকতে থাকে, মা, মা, ও মা, কই তুমি? ও মা, ভাইয়া, ও ভাইয়া, কোথায় তোমরা? বাইরে আসো, আমি চলে এসেছি। দেখো আর অভাব থাকবে না মা, আমি এখন নতুন কাজ পেয়েছি মা, কই বের হও। অনেক কথাগুলো বলতে বলতে কাঁধ থেকে ব্যাগটা নামায়। তখনই পিছন থেকে পুলিশ এসে অনেককে বলে, কে তুমি? আর মামা করছো কেন? অনেক ঘুরে তাকিয়ে দেখে পুলিশ। অনেকের চোখে পানি। অফিসার টিস্যু বাড়িয়ে দেয়। আমার নাম অনিক, এ বাড়ির ছোট ছেলে। আমার মা আর ভাইয়া থাকতো এখানে, ওনারা কই? আপনারা কি তাদের ধরেছেন টাকার জন্য? কার থেকে লোন নিয়েছে? আমি শোধ করে দেব, তবু ওনাদের ছেড়ে দেন। আমি এখন কাজ করি, অনেক মাসে বেতন জমিয়েছি, ছেড়ে দেন স্যার। তার মানে তুমি কিছুই জানো না? আমি কি জানবো কি হয়েছে? তোমার মা ভাই এখানে থাকে না। ওনারা দুজনকে খুন করে পলাতক হয়েছে। আমরা ওদেরকে খুঁজছি। একটু আগে তোমার ভাইয়ের বন্ধু এসেছিল খুঁজতে, এখনই সে চলে গেছে। তার জন্য এখানে আসছি। তুমি না জেলে ছিলে? হ্যাঁ, মিথ্যা মামলাতে ধরেছিল, তারপর বের হই। এরপর একটা কাপড়ের ফ্যাক্টরিতে কাজ পাই। আমি তো জানি না অফিসার। কথাগুলো বলেই অনেক কাঁদতে থাকে। ওর মা আরশিদা আর ভাই নিলয় কোথায় আছে? ওনারা কেন খুন করেছে? আমার ভাইয়া তো এমন না, আমার মা কখনো খুন করবে না। অফিসার অনেকের দিকে টিস্যু বাড়িয়ে দেয়। তারপর বলে, আমরা কারণ জানি না, তবে লাশ এখানে পেয়েছিলাম। আর তারপর থেকে ওরা দুজন লাপাত্তা। কেসের তদন্ত করতে গিয়ে জেনেছি মেম্বার খলিল টাকা পেত তোমার মায়ের কাছে। সেটা নিয়ে হয়তো ঝামেলা। আর তোমার ব্যাপারটাও তদন্ত করে জেনেছি। অনেক কাঁদতেই থাকে। ব্যাগ নিয়ে ঘরে বসে পড়ে অনেক। তারপর চিৎকার করে বলে, মা, কোথায় গেলে তোমরা?
আমি তোমাদের জন্য এসেছি, আমার জন্য কেন অপেক্ষা করলে না? অনেককে কান্না থামাতে বলে পুলিশ। অনেক সেখান থেকে উঠে চলে যায়। চাঁদনি দেখে বাসর ঘরটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, চারপাশে ফুলে ভর্তি। এখানে যখন নিয়ে এসেছে রাতুল, চাঁদনি একবার প্রশ্ন করেছিল এখানে কেন। তখন রাতুল জানায় সে এখানেই থাকে। চাঁদনি আর কোনো প্রশ্ন করেনি। চাঁদনির টাটকা তাজা ফুলের গন্ধ নিতে থাকে। সে বিছানায় বসলো। রাতুল বাইরে আছে। মিঠু বলে, ক্যান্টিনারে মাল এসেছে। রাস্তায় একটা ট্রাকের চাকা ব্লাস্ট হয়ে খাদে পড়েছে, সেখান থেকে একটা কন্টেনার পড়ে যায়। আমরা তুলে এনেছি, দরজা ভেঙে গিয়েছে, কিন্তু ভিতরের মাল সব ঠিকঠাক আছে। গুড। আগামী 2 দিনেই আমি এইখানেই থাকবো, তারপর মাল চেক করতে যাব। মেয়েদের স্পেশাল রুমে আটকে রাখবি, আর ড্রাগসগুলো গোডাউনের ভিতরে সাজিয়ে রাখবি। 100 কোটির মাল আছে এবার, কোনো যেন ক্ষতি না হয়। আর শোন, ওদেরকে টাকা বুঝিয়ে দিয়েছিস তো? জি স্যার, নাহলে ওরা কাজ করতে রাজি হয়নি। আচ্ছা। রাতুল দরজা খুলে ভিতরে আসে। চাঁদনি চমকে ওঠে। রাতুলকে দেখে সে আবার স্বস্তি পায়। রাতুল এত সুন্দর একটা মেয়েকে আজকে নিজের করে পেয়েছে। রাতুল গিয়ে চাঁদনির পাশে বসে। রাতুলের কোনো তাড়াহুড়ো নেই। সে জানে এখন যদি তাড়াহুড়ো করে তবে সব প্ল্যান শেষ হবে। রাতুল বসতেই চাঁদনি রাতুলের দিকে তাকালো। রাতুল চাঁদনির হাত ধরে। চাঁদনি কেঁপে ওঠে। রাতুল একটু সরে যায় তার কাছে। চাঁদনির মাথাটা নিজের কাঁধে নিতেই চাঁদনি এক হাত দিয়ে রাতুলকে জড়িয়ে ধরে। শুনুন না, আমাকে বিয়ে করে আপনার অনেক খারাপ হলো। না, কেন হবে? সত্য বলতে আমি তোমাকে ভালোবাসি। কি সত্যি? হ্যাঁ, অনেক ভালোবাসি তোমাকে। মনে মনে চাইতাম আমি। বললেননি কেন? যদি সবার মতো মনে করতাম। পাগল। আচ্ছা শোনেন, আমাকে কখনো ছেড়ে যাবেন না? হুম। আমরা একসাথে থাকবো সব সময়। হুম। আমাকে আগলে রাখবেন? হুম। রাতুল চাঁদনিকে সোজা করলো। চাঁদনির ঠোঁটের দিকে তাকিয়ে থাকে রাতুল। কি নরম ঠোঁট, কি রসালোভাবে তার দিকে তাকিয়ে আছে। ঠোঁট দুটো শুকনো হলেও রাতুল যেন ওই ঠোঁটের আবেগে সব কিছু ভুলে যেতে বসেছে। তার ওই ঠোঁট দুটো যে রাতুলের লাগবেই, এতটা আগ্রহ আকাঙ্ক্ষা কোনোদিন হয়নি রাতুলের। সামিয়াও যে কম সুন্দরী এমন না। কি একটা আজব দুনিয়া। যারা খারাপ হয় তারাই সুন্দরী আর সেরা মেয়েদেরকে নিজের কাছে পায়, অথচ তারা সেটার মূল্য দিতে জানে না। আর ওদিকে যারা মূল্য দিতে জানে তাদের কপালে জোটে, রাখ তোর সংসার করব না আমি, তোর মা খারাপ, মানে বউ শাশুড়ির যুদ্ধ লেগে থাকে। চাঁদনির ঠোঁটের দিকে এগিয়ে যায় রাতুল। চাঁদনি একটু একটু করে সরে যেতে থাকে। রাতুলের প্রতিও চাঁদনির ভালোবাসা আছে। ভালো না বেসে যাবে কোথায়? বড়লোক ছেলে, আবার কোনো অহংকার নেই, তাই সেই ছেলেকে তো অনেক মেয়েই ভালোবাসবে। চাঁদনির গায়ের গন্ধ শুকতে পারে রাতুল। একটা সুন্দর মেয়েলি গন্ধ রাতুলের নাকে আসতে রাতুল যেন এক উদিত সূর্যের ন্যায় আরও প্রকট আবেগীয় মানব হয়ে যায়। তাদের দুই ঠোঁট একসাথে মিলিত হবে ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। চাঁদনি কেঁপে ওঠে। তখনই হুঁশ ফেরে ওর। সে লজ্জায় দূরে সরে যায়। রাতুল দরজার ওপাশে থাকা ব্যক্তিকে গালি দেয় মনে মনে। রাতুল দরজা খুলে দেখে খাবার এসেছে। রাতুল তাড়াতাড়ি খাবার নিয়ে ভিতরে আসে। নিলয় কারাগারে আসলো। অনেক নাম দিয়ে অনেকটা সময় খোঁজ করে। শেষে জেলারের সাথে কথা বলেও কোনো হদিশ মেলে না। তবে জেলার একটা কথা বলে, আর সেটা হলো অনেক এখানে এসেছিল কামাল সাহেবের মেয়ের বিষয় নিয়ে, তারপর তাকে ছাড়ানো হয়। নিলয় কারাগার থেকে সোজা কামাল সাহেবের বাড়িতে আসে। কামাল সাহেবের বাড়িতে কান্নার রোল। কামাল সাহেবের মেয়ে অন্তরা মারা গেছে। অন্তরার জানাজা শেষ হয়েছে। নিলয় ভিতরে আসে। চারপাশে পুলিশ দাঁড়ানো। নিলয় জানতে চায় কি হয়েছে। একটা পুলিশ জানায়, গত রাতে ডাকাতি হয়েছে। ডাকাত মবস্টার কামাল সাহেবের একমাত্র মেয়ে অন্তরাকে মেরে দিয়ে গেছে। নিলয় অবাক হয়। মবস্টার? এটা কি নতুন গ্যাং নাকি? নিলয় চারপাশে তাকায়। সিসি ক্যামেরাগুলো ভাঙা আছে। ডাকাতেরা তো দেখি বেশ প্ল্যান করেই এসেছিল এখানে। নিলয় অনেকের আশা বাদ দেয়। তারপর সেখান থেকে চলে যায়। নিলয় চলে যেতে সেখানে অনেক আসে। অনেক এসে অন্তরাদের বাড়ির সামনে অনেক সময় দাঁড়িয়ে থাকে। দূর থেকে অন্তরার কবর দেখা যাচ্ছিল। অনেক মুচকি মুচকি হাসতে থাকে। তারপর সেও ওখান থেকে চলে যায়। শার্লিন কন্টেনার থেকে বের হয়ে নিচে পড়ে যায়। পানির উপরে পড়েছিল বলে তেমন কিছুই হয়নি। কমান্ডো ট্রেনিং আছে বলে শার্লিন সাঁতরে একটা
পাড়ে আসে, তবে পাড়ে আসার আগেই সে জ্ঞান হারায়। চারপাশে ঘন জঙ্গল। একদল মোয়ালেরা জঙ্গল থেকে সারাদিন মধুর চাক ভেঙে মধু আহরণ করে ফিরছিল। হঠাৎ করেই ওদের চোখে পড়ে দূরে কেউ একজন পড়ে আছে, গায়ে সাদা টি শার্ট ও কালো শার্ট পরা, বেশ সাদা ধবধবে মেয়েটা। দৌড়ে ওরা সেখানে যায়, দেখে একটা মেয়ে পড়ে আছে। মোয়ালেরা 4 জন এসেছে, 2 জন মেয়ে আর 2 জন ছেলে। এরা পরিবার। রতন মিয়া তার বউকে ডেকে বলে, এ বউ, দেখছস নি মাইয়াডারে দেখতে কেমন সাদের লাহান সুন্দর লাগতাছে? কে ওটা? এইখানে কেমনে আইছে? আমি কেমনে করবো? আমি তো এখন দেখছি। তুমি ঠিক কইছো, মায়েরা সুন্দর আছে। মা দেখো, মেয়েটার শ্বাস চলতেছে। কই দেখি সর। মা, মাইয়াডারে আমাগো লগে নিয়ে যাবা? ময়না আর রতন শার্লিনের কাছে আসে। ময়না পেয়াটার বুকের উপরে কান পাতে। টুনি ঠিক বলেছে। মৌচাক কাটার কাঁচি বাবলু আর টুনির হাতে দিয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে চাপ দেয় ময়না। পানি কিছুটা বের করা হয়, তবুও শার্লিনের জ্ঞান ফেরে না। ময়না বলে, বাবলু বাপ, মাইয়াটা কেডা? জঙ্গলে বাঘ আছে, ধইরা নিয়ে খাইয়া ফেলবো। এর লই গেলেও ধরেন মাইয়াডারে লইয়া আমাকে বস্তিতে নেই। তারপর ওরা 4 জন মিলে শার্লিনকে ধরে নৌকাতে ওঠায়। তারপর ওরা একসাথে নৌকাতে করে যেতে থাকে। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। নৌকা চালাতে থাকে রতন মিয়া। এখান থেকে বেশ খানিকটা দূরে ওদের বাড়ি। ওদের বস্তির সর্দারও এই কামাল। নৌকা চলছে আর বইটা চালানোর সাথে পানির ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে। সেই শব্দে রতন মিয়া গান ধরেছে। মাহিম রান্নাঘরে এসেছে। মাহিম নিজেই রাঁধতে পারে। মাহিমের মা বাবা সবাই আছে। তারা গ্রামে থাকতে বেশি পছন্দ করে, তাই গ্রাম থেকে একটা ভালো মেয়ে মাহিমের সাথে বিয়ে করিয়ে দেয়, যেন মাহিমকে রেঁধে খাওয়াতে পারে। মাহিমের মা শহরে আসে না। মাহিম বিরাট অ্যাপার্টমেন্টে একাই থাকে, তাই মাহিম চেয়েছিল অফিস থেকে এসে যেন তার বউ সুন্দরভাবে নিজেকে তার সামনে প্রেজেন্ট করে, অথচ এর কিছুই হলো না। মাহিম যেমন বউ চেয়েছিল, মিমি তার একদমই উল্টো। এজন্য মাহিমের মেজাজ অনেক খারাপ। বিয়ের পরেও যে তার আবার রান্নাঘরে আসতে হবে এটা কে জানতো। মিমি ঘুমাচ্ছে। মাহিম 2 ঘন্টা ধরে একটানা মিমির উপরে শারীরিক নির্যাতন চালিয়েছে। এখন মিমি ঘুমায়। রাতুল আর চাঁদনি একসাথে খাবার খেয়ে নেয়। রাতুল উঠে মিউজিক বক্সে গান ছেড়ে দেয়। রাতুল আসে চাঁদনির কাছে। রাতুল আর দেরি করে না। এক মুহূর্ত দেরি আর সহ্য হচ্ছে না রাতুলের। চাঁদনির কাছে এসে সোজা জড়িয়ে ধরে। চাঁদনি কেঁপে ওঠে। প্রথম কোনো পুরুষ তার জীবনে এসেছে, আবার ঠিক এতটা কাছে। চাঁদনি কিছু বোঝার আগেই রাতুল চাঁদনির ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। তারপর প্রচণ্ড আবেশে চাঁদনির ঠোঁট দুখানা রাতুল চুষতে শুরু করে। চাঁদনিও কম যায় না। রাতুল এখানে অভিজ্ঞ হলেও চাঁদনিও ছাড় দেয় না। আনাড়ি হয়েও চাঁদনি রাতুলের ঠোঁট একদম জোরে চুষে খেয়ে ফেলছে। চাঁদনিকে রাতুল বিছানায় ফেলে দেয়। রাতুলও চাঁদনির উপরে গিয়ে পড়ে। চাঁদনির গা থেকে একটা একটা করে সবগুলো কাপড় খুলে ফেলে রাতুল। এই সেই অপ্সরা যাকে দেখার জন্য রাতুলের এত কাঠ খড় পোড়াতে হলো, এত আবেদন পেশ করতে হলো মনের মাঝে। এবার যে আর কোনো বাধা নেই। এবার যে চাঁদনি সম্পূর্ণ রাতুলের কাছে নিজেকে মেলে দিল। রাতুল কানের কাছে মুখ আনে চাঁদনির, ফিস ফিস গলায় বলে, জান, তুমি রেডি তো? চা। চাঁদনির নিঃশ্বাস বেশ ভারী। কাপা কাপা গলায় চাঁদনি বলে, অনেক ব্যথা দেব না তো? রাতুল হাসে। এই হাসির মানে অন্যরকম, হয়তো ফুল আবরণ, নয়তো বিষাক্ত দহন। সামিয়া বলে চিৎকার করে ওঠে। ডাক্তার পায়ে মলম দিতে গিয়ে চাপ দেয়। সাথে সাথে সামিয়া পা সরিয়ে নেয়, বলে, আপনাদের কি মহিলা ডাক্তার নেই? এভাবে আপনারা কেন যে আসেন সার্ভিস দিতে? আমার স্বামী ছাড়া আমাকে কেউ টাচ করলে রাগ হয়। ডাক্তার মাথা নিচু করে। ভুলে জোরে চাপ দিয়ে ফেলেছে। মাফ চেয়ে নিয়ে বলে, ম্যাম সরি, আর হবে না। মলমটা লাগিয়ে দিয়েছি ভালো মতো। মেডিসিন খাবেন আর পানি লাগাবেন না একদম। ডিম খাবেন না, বুঝেছেন? দাগ হবে না। ভালো হয়েছে বরফ দেননি, যা পড়ার পুড়েছে। এখন বাতাসে রাখুন পা। ডাক্তার ফিস নিয়ে চলে যায়। কি অদ্ভুত জীবন! একদিকে কারো মধুচন্দ্রিমা চলে, অন্যদিকে নিজেকে কেউ অন্যদের থেকে সেফ রাখে।